এর আগের দিন বা আগের লেকচারে আমরা তোমাদেরকে সেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে তোমরা সেটের প্রকারভেদ সম্পর্কে জেনেছো। তো এখন স্বাভাবিকভাবেই একটা ধারণা বা একটা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, এটাকে কি চিত্রের মাধ্যমে বোঝা সম্ভব? তাহলে এই যে সেট, যে বিভিন্ন ধরনের কিছু পড়লাম, এগুলা কি আমি চিত্রের মাধ্যমে কিছু একটা ফিল করতে পারি কিনা? তো এরকম একটা ভাবনা যিনি সর্বপ্রথম ভেবেছিলেন তার নাম হচ্ছে জন ভেন। আমি আবার বলছি, তার নাম হচ্ছে জন ভেন। তা সেটা কি একটু আমরা দেখতে চাই যে সেটাকে ভেন ডায়াগ্রাম বলা হবে যদি আমরা এই যে সেট বা সেট তত্ত্ব, মানে সেটের যা কিছু আছে সেটাকে চিত্রের মাধ্যমে জানতে চাই। সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম বলা হয়, এবং এটা যিনি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে জন ভেন, এবং এই যে তোমরা তার ছবি দেখতে পাচ্ছ। এবং দেখো, আমি বলেছি যে জন ভেন হচ্ছে ব্রিটিশ গণিতবিদ একজন। আহ, তিনি 1880 সালে সর্বপ্রথম এটা আবিষ্কার করেন, এই যে ভেন ডায়াগ্রাম। আর ভেন ডায়াগ্রাম আবিষ্কারের মূল উদ্দেশ্য ছিল কি, বিভিন্ন সেটের মধ্যে সম্পর্ক ও অংশীদারিত্ব প্রদর্শন করা। দ্যাট ইজ, চিত্রের সাহায্যে তুমি বলতে পারো আমরা যদি জানতে চাই বিভিন্ন সেটের মধ্যে সম্পর্ক কিভাবে প্রদর্শন করা যায়, সেটাই হচ্ছে এক ধরনের ভেন ডায়াগ্রাম। তাহলে ভেন ডায়াগ্রাম যে আবিষ্কার করেছেন তাকে তোমরা ডান সাইডে দেখতে পাচ্ছ, তার নাম হচ্ছে জন ভেন। তো ভেন ডায়াগ্রাম হলো একটা চিত্র। আমি আগেই বলছি যে চিত্রের মাধ্যমে বুঝতে পারা সেট থিওরি, এই কথাই বলা হয়েছে যে ভেন ডায়াগ্রাম হলো একটা চিত্র যা সেট থিওরির মাধ্যমে সম্পর্কিত তথ্য প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। তারপর আমরা দেখব বিস্তারিত। ভেন ডায়াগ্রাম সাধারণত দুটি বা ততোধিক বৃত্ত দ্বারা গঠিত। আবার বলছি, ভেন ডায়াগ্রাম সেটা হচ্ছে দুটি বা ততোধিক বৃত্ত দ্বারা গঠিত হবে। তো কমপক্ষে দুটো থাকতে পারে, এবং যেখানে প্রতিটি বৃত্ত একটি সেটকে নির্দেশ করবে। স্পষ্ট দেখতে পাচ্ছ, বলা আছে যে যেখানে প্রতিটি বৃত্ত একটি সেটকে নির্দেশ করবে। এখন আমরা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা একটু বিভিন্ন কিছু দেখতে চাই, আগে যা পড়ে আসছি তাদের সাথে একটা রিলেশন তৈরি করতে চাই। দেখো, আমি তোমাদেরকে এ ইউনিয়ন বি পড়িয়েছি। আমি একটু লিখতে চাই এখানে। সাপোজ আমি একটা বোর্ড নিতে চাই, তারপরে আমি ভেন ডায়াগ্রাম সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে চাই। তো একটু বোর্ড নিতে চাই, আমাকে একটু সময় দিবা। ওকে, আচ্ছা। আমি একটা একটা বোর্ড নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ, আমরা ভেন ডায়াগ্রাম সাধারণত কি, আমি একটু আবার একটু শর্টকাটে লিখে ফেলতে চাই। এক নাম্বার কথা হচ্ছে চিত্রের মাধ্যমে সেটের ব্যাপারগুলোকে বোঝা, সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। যিনি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে জন ভেন, এবং 1880 সালে তিনি আবিষ্কার করেছেন। তিনি একজন ব্রিটিশ। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা যেটা পড়তে চাই যে আসলে ভেন ডায়াগ্রামে সেটকে আমরা বৃত্ত দ্বারা ডিনোট করে থাকি। আবার বলছি, ভেন ডায়াগ্রামে সেটকে আমরা বৃত্ত দ্বারা নির্দেশ করে থাকি। মনে করো, আমরা তোমাদেরকে বললাম যে একটা উদাহরণ দিলাম, সাপোজ সি, ভেন ডায়াগ্রাম নিয়ে। সি হচ্ছে 3 4 5, এবং ডি একটা সেট, সেটা তার এলিমেন্ট হচ্ছে 4 6 8। এখন তোমার কাছে জানতে চাইছে যে হলে এরকম বলতে পারে যে সি ইউনিয়ন ডি নির্ণয় করো। এখন তুমি এটা ফিগারের মাধ্যমে নির্ণয় করতে পারো। তারপরে আগে এটা নির্ণয় করে তারপর দেখাইলো যে এর ভেন ডায়াগ্রাম দেখো, এর ভেন ডায়াগ্রাম দেখাও, ভেন ডায়াগ্রাম দেখাও, এরকম বলে দিল সাপোজ। তাহলে আমরা সলিউশন করতে চাই, আমরা একটা ভিন্ন কালি নিতে চাই, কালো কালি নিচ্ছি। তো সলিউশন শুরু হলো। আমরা জানি যে সি ইউনিয়ন ডি মানে কি। সি ইউনিয়ন ডি মানে হচ্ছে সি এর জায়গায় সি থাকবে, অর্থাৎ 3 4 5 নামক সেট, ইউনিয়ন ডি মানে হচ্ছে 4 6 8। আমরা বলেছিলাম যে ইউনিয়নের কাজ হচ্ছে সকল এলিমেন্টকে একসাথে নিয়ে যাওয়া। তাহলে 3 4 5, এরপরে 6 8, এই এই যে যে পাঁচখানা এলিমেন্ট সেটা আসবে। ঠিক আছে, আচ্ছা। এখন তোমাকে এটা নির্ণয় করা হয়ে গেল, এই পর্যন্ত হয়ে গেল। এখন বলছে তোমাকে যে এটা আবার ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাও। তাহলে তোমাকে বলছিলাম, কি বলছিলাম দেখো তো, এমন ভাবে আঁকবো। তাহলে এটার মধ্যে বলছিলাম
যে এক একটা সেটকে ভেন ডায়াগ্রামে বৃত্ত দ্বারা নির্দেশ করা হয়। তাহলে আমার এটা বৃত্ত হয়নি যদিও, তাহলে আমি আবার একটু ভালোভাবে আঁকার চেষ্টা করি। আচ্ছা, এই যে মনে করো একটা বৃত্ত। এখন দেখো আমার এটা মনে করো আমার সি নামক সেট, এক একটা সেটকে আবার বলছি ভেন ডায়াগ্রামে এক একটা সেটকে হচ্ছে বৃত্ত দ্বারা ডিনোট করা হয়। তাহলে মনে করো 3 4 5। আর ডি নামক একটা ব্যাপার আছে। দেখো ডিটাকে আমি এখানে আঁকতে চাচ্ছি প্রথম ভাবে, আমি একটু ভুল আঁকতে চাচ্ছি প্রথম ভাবে, ভুল না যদিও সঠিক, এরকম। ঠিক আছে, তবে তোমরা একটা জিনিস দেখতে পারো এখানে, অনুভব করতে পারো, সেটা হচ্ছে এই যে ফোর ব্যাপারটা, এই ফোর ব্যাপারটা কিন্তু দুটা সেটের মধ্যে আছে, অর্থাৎ এদের কমন অঞ্চল। এই কারণে আমরা সি এবং ডি কে এভাবে আঁকবো, একটু দেখো একটু চালাকি করে আঁকবো, যে সি এবং এইভাবে আঁকবো হচ্ছে ডি কে। কেন? কারণ হচ্ছে যে ফোরটা হচ্ছে দুইটার মধ্যেই থাকবে, এই কারণে এভাবে আঁকবো। এবং এই যে 3 5 যথারীতি থাকবে, আর এখানে হচ্ছে 6 8। দেখো এবার এটা সি এটা ডি, বুঝতে পেরেছো কিনা? এই যে যে ব্যাপারটা আঁকলাম, অর্থাৎ এখন এটা অনেক সময় এভাবে কালো কালি করে দেওয়া হয়, তোমরা যদি চাইলে দিতে পারো, এভাবে দাগ টেনে দেওয়া যেতে পারে। কি এই যে এভাবে দাগ টেনে দিতে পারে, যে এই যে যে পুরো অঞ্চল এটুকু হচ্ছে তোমার সি ইউনিয়ন ডি, পুরো অঞ্চল। এটা হচ্ছে আসলে পেন্সিল দিয়ে আঁকা হয়, আমি তো এর অন্য একটা কালি নিয়েছি, এই কারণে এরকম এরকম দাগ টাইনা দেওয়া হয়। অর্থাৎ এই পুরো অঞ্চলটুকু হচ্ছে সি ইউনিয়ন ডি এর এরিয়া। বুঝাইতে পারছি কথা? আচ্ছা, এটা গেছে হচ্ছে সি ইউনিয়ন ডি। সিমিলারলি এখন তোমাকে বলছে, ধরো যে সি ইন্টারসেকশন ডি বের করো, এটা বের করতে বলছে। তো আমরা জানি ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, দুটার মধ্যে যে কমন আছে সেটা হচ্ছে তোমার, দুটার মধ্যে কমন কি আছে বলো? এখানে কমন আছে কে? 4 আছে, সুতরাং এটার রেজাল্ট হচ্ছে 4। ইন্টারসেকশন এখন যদি আমি আঁকতে চাই তার এরিয়া কতটুকু হবে ভেন ডায়াগ্রামের সাহায্যে, তাহলে দেখো এভাবে আঁকা ছিল সি, আর এটা হচ্ছে ডি, আর এখানে হচ্ছে 4 থাকবে, মনে আছে তোমাদের নিশ্চয়ই, এখানে 3 আর এখানে 4, এখানে থাকবে 6 আর 8। তাহলে এই যে কমন এনচেল মানে এটার রেজাল্ট কিন্তু 4, মানে কমন এরিয়াটুকু, তার মানে এটুকু হচ্ছে ইন্টারসেকশনের রেজাল্ট। আমি কি কথা বুঝাইতে পেরেছি? এটুকু, জাস্ট এই এরিয়াটুকু বলা হয় ইন্টারসেকশন। এই যে এখানে যে ব্যাপারগুলো আছে এটুকু বলা হয় হচ্ছে ইন্টারসেকশন এরিয়া। আমি কি কথা বুঝাইতে পেরেছি কিনা? ওকে, এটা হচ্ছে আমার ইন্টারসেকশন এরিয়া। বুঝতে পেরেছো কথা? আচ্ছা, তাহলে ইউনিয়ন মানে পুরো অঞ্চলটা বোঝাবে, আর ইন্টারসেকশন মানে কমন অঞ্চলটা বোঝাবে। আবার বলি, ইউনিয়ন মানে পুরো অঞ্চল বোঝাবে, আর ইন্টারসেকশন মানে জাস্ট কমন অঞ্চল বোঝাবে। মনে করো কমন অঞ্চল, তোমাকে একটা বাস্তব জীবনের উদাহরণ দিচ্ছি। ধরো আমি যদি বলতাম যে 7 নং ওয়ার্ড, তোমরা নিশ্চয় ওয়ার্ড সম্পর্কে জানো, এবং 8 নং ওয়ার্ড সাপোজ এরকম আছে, এরকম জাস্ট কমন নাই এবার কেউ কার মধ্যে, কিন্তু এরকম মিশে আছে, তাদের ইউনিয়ন করো, তখন তাদের ইউনিয়ন মানে দুই অঞ্চলকে এক করে ফেলা। আর ইন্টারসেকশন করা মানে হচ্ছে কি, যে 7 এবং 8 নং ওয়ার্ডের মধ্যে কোন এমন কোন অঞ্চল আছে কিনা যেটা হচ্ছে উভয়ের জন্য হচ্ছে কমন, মানে বুঝতে পেরেছো কথা? তাইলে সেই অঞ্চলটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন এরিয়া। কথা বুঝাইতে পেরেছি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এরপর এটা গেল আমার, আমি আশা রাখি যে তোমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশন সম্পর্কে পড়েছো। আর তুমি যদি বলো যে ডিসজয়েন্ট সেটের, আমরা এর আগের দিন পড়িয়েছিলাম যে ডিসজয়েন্ট সেট, আমি একটু নিতে চাই। এবার দেখো এ নামক একটা সেট নিলাম, জাস্ট ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা উপস্থাপন করব। বি নামক একটা সেট নিলাম, সেটার মনে করো 6 আর 8। এখন যদি বলি যে এটা ভেন ডায়াগ্রামের মধ্যে দেখাও, তোমরা দেখতে পাচ্ছ এখানে এ আর বি এর মধ্যে কোনো ধরনের কমন এলিমেন্ট নাই। তার মানে এ যদি হয়ে থাকে এরকম 1 2, সাপোজ এভাবে 3 দিলাম, তাহলে বি সম্পূর্ণ আলাদা হবে। কেন? কারণ হচ্ছে ইন্টারসেক্ট করবে না, এবার কিন্তু কমন এরিয়া নেই। বুঝতে পেরেছো কথা? আচ্ছা, 6 আর 8, তাহলে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ এটা এদের মধ্যে কোনো ধরনের ইন্টারসেকশন হলে অবশ্যই ফাঁকা সেট হবে, কারণ কোনো ধরনের কমন এরিয়া নেই। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের নিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট বলা হয়ে থাকবে।
এখন দেখো আমরা আরেকটা ব্যাপার দেখতে পারি, সেটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে কমপ্লিমেন্ট তাহলে কি হবে। সাপোজ এ সমান আছে হচ্ছে তোমার 1 2 3, আর সার্বিক সেট তোমরা জানো কমপ্লিমেন্ট করতে গেলে সার্বিক সেটের উপাদানগুলো হয় এবং এই নির্দিষ্ট সেট থেকে বাদ পড়বে, আমরা এটা আগের লেকচারে পড়েছি। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 পর্যন্ত আছে মনে করো। তাহলে আমি যদি এর কমপ্লিমেন্ট নির্ণয় করতে চাই তাহলে সার্বিক সেট থেকে এ সেটটাকে বাদ দিলেই আমরা কমপ্লিমেন্ট পেয়ে যাব। এখন সার্বিক সেট হচ্ছে 1 2 3 4 5 6 7, বাদ এবার 1 2 3। এবার 1 2 3 কে সার্বিক সেট থেকে বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট 4 5 6 7। এটাকে কিভাবে আমরা ভেন ডায়াগ্রামের মধ্যে দেখাবো, সেটা হচ্ছে দেখানোর একটা ওয়ে হচ্ছে, দেখো আমরা আমরা প্রথমে মনে করো এইটা হচ্ছে আমাদের সার্বিক সেট। আচ্ছা, সার্বিক সেটকে আমরা সাধারণত রেক্ট্যাঙ্গেল দিয়ে প্রকাশ করে থাকি। রেক্ট্যাঙ্গেল, তো তোমার এটা রেক্ট্যাঙ্গেল হয়নি, আমি একটু সুন্দর করে আইকা দেই। আচ্ছা, সার্বিক সেটকে সাধারণত রেক্ট্যাঙ্গেল দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে মনে করো এইটা হচ্ছে আমার সার্বিক সেট, এটা হচ্ছে আমরা সার্বিক সেট ইউ বললাম। আর আমরা যেহেতু সেট বলছি, শুধু সেট, এটা কিন্তু এ শুধু সেট এ এ হচ্ছে মনে করো এইটা বৃত্ত দিয়ে প্রকাশ করা হবে, সার্বিক সেট রেক্ট্যাঙ্গেল দিয়ে করব। আর এটা হচ্ছে আমার এ নামক সেট, এবং এই সেটের মধ্যে কে কে আছে মনে করো 1 2 3 আছে। তাহলে 1 2 3 আছে, ওকে, সার্বিক সেটের মধ্যেই থাকবে। তাহলে 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 হচ্ছে এ প্রোগটা কোনটা, এ প্রোগ মানে এর বাহিরের অঞ্চলটা, দেখো আমি দাগাচ্ছি, এই যে বাহিরে এ সেট বাদে যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটাই হচ্ছে তোমার এ প্রোগ। আমি কি কথা বুঝাইতে পেরেছি? আচ্ছা, ভিন্ন একটা কালি নিলে ভালো হতো। এই যে লাল এরিয়া যেটা দেখছো, শুধু এ বাদে এই অঞ্চলটাকে বলা হবে আমার হচ্ছে এ প্রোগ। এই যে এই এ বাদে কেন, কারণ দেখো এ কিন্তু বাদ দিয়ে দিচ্ছে এ সেটকে, সার্বিক সেট থেকে ওই নির্দিষ্ট সেটকে বাদ দিতে হবে, আমি এর আগের লেকচারে এটা বলেছিলাম। তাহলে ওই এই অঞ্চল যেটা আছে সেটাকে বলা হবে এ প্রোগ। নাকি বুঝো নাই? বুঝাইতে পেরেছি? এবার তুমি বলতে পারতা যে ভাইয়া, এরকম প্রশ্ন থাকতে পারতো যে এ সেট কেন ভিতরেই হবে, এ সেট কেন বাইরে না। তোমাদেরকে কালকে বলছিলাম যে সার্বিক সেট মানে হচ্ছে, ধরো সার্বিক সেটের ব্যাখ্যা কি বলছিলাম, যেমন তুমি যদি কখনো ন্যাচারাল নাম্বার, সাপোজ সাপোজ একটা সেট নিলাম আর সেটা যদি 1 2 3 নিয়ে কাজ করো, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার এক ধরনের 1 2 3। তাহলে এই ক্ষেত্রে সার্বিক সেট হবে হচ্ছে আমাদের ইউ হবে হচ্ছে পুরা ন্যাচারাল নাম্বার। তাহলে তোমরাই বলো কে, এই এই যে এনটা হচ্ছে আমার বড়, ন্যাচারাল নাম্বার বড় না? তাহলে এই ন্যাচারাল নাম্বার সার্বিক সেটকে আমরা সাধারণত আহ, এখানে হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে বা আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করব। এটা হচ্ছে আমাদের সার্বিক সেট। তাহলে অবশ্যই এই যে 1 2 3 এরা এই সার্বিক সেটের মধ্যেই থাকবে লুকায়িত, তারা তো বাইরে যাবে না, কারণ এই এটা হচ্ছে পুরো সার্বিক সেট। আর 1 2 3 হচ্ছে সামান্য একটা ছোট সার্বিক সেট। বুঝতে পেরেছো কিনা? সরি, ছোট ন্যাচারাল নাম্বারের সেট। আর এখানে এই পুরো বড়টা হচ্ছে সার্বিক সেট, সার্বিক সেট হিসেবে এখানে কনসিডার হচ্ছে ন্যাচারাল নাম্বার। বুঝতে পারছো? এই কারণে ভিতরেই থাকবে, বাইরে যাবে না। আর যদি বাইরে চলে যায় তার মানে এটা বোঝাচ্ছে এটা ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই। বুঝতে পেরেছো কথা? ওকে, আশা রাখি বুঝতে পেরেছো। তাহলে এভাবে তোমরা চাইলে যে কোনো সমস্যা সমাধান করতে পারবা এভাবে ভেন ডায়াগ্রামের মাধ্যমে। তো আমি তোমাদের বইতে এই এতটুকুই দেওয়া আছে, আরো বিষয় বলা যায় ভেন ডায়াগ্রাম দিয়ে, তা আমি আর বলছি না। তো আমরা এখন একটা নতুন টপিকসে চলে যেতে চাই, আমি একটু দেখতে চাই। ওকে, দেখতে পাচ্ছ আমরা এরপরে দেখতে চাই এই সম্পর্কে আমরা বলেছি ভেন ডায়াগ্রাম সম্পর্কে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্রোমোজোর। ক্রোমোজোর ব্যাপারটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা জানতে হবে। তো ক্রোমোজোর হচ্ছে, ক্রোমোজোরের বাংলা হচ্ছে, ক্রোমোজোরের ইংরেজি হচ্ছে ওয়ার্ডার পেয়ার। এই কারণে আমি লিখে রাখছি যে ওয়ার্ডার পেয়ার। যে ক্রোমোজোর বা অর্ডার পেয়ার হলো দুইটি উপাদান বা বস্তুর একটি জোড়া। আবার বলছি, ক্রোমোজোর নাম থেকে দেখা যাচ্ছে জোড়া থাকবে, জোড়া আকারে থাকবে। এই কারণে বলছি যে ক্রোমোজোর বা অর্ডার পেয়ার হলো দুটি উপাদান বা বস্তুর একটি জোড়া, এরকম জোড়া আকারে থাকবে। সাপোজ যেমন তুমি এবং মনে করো আমি, এটা লিখলাম, এই যে জোড়া আকারে থাকলাম, এটাকেও একটা ক্রোমোজোর বলবো এরকম। তাহলে ক্রোমোজোর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু এবং শেষ হবে, এবং
মাঝখানে একটা কমা হবে এবং জোর আকারে থাকবে। যেখানে দেখো, যেখানে উপাদানগুলোর বিন্যাস খুবই গুরুত্বপূর্ণ, এটা ইম্পর্টেন্ট লাইন, যে উপাদানগুলো যে তুমি সাজাবা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটের ক্ষেত্রে তোমাদের মনে ছিল এ বি, যেই যেই কথা বি এ একই কথা হবে, একই বুঝাবে, আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। কিন্তু ক্রোমোজোমের ক্ষেত্রে এ বি আর হচ্ছে বি এ এক কথা নাও হতে পারে। যদি তুমি বলো এ আর বি এর মান সমান, তখন এক কথা। এই যে এ বি আর বি এ এটা সমান কখন, যদি এ আর বি সমান হয়। কিন্তু এ আর বি যদি সমান না হয়, তখন কিন্তু এ আর বি ধরো সমান না, তখন তুমি এই কথা লিখতে পারবা না যে এ বি এ কমা বি আর হচ্ছে বি কমা এ মানে হচ্ছে ক্রোমোজোর, এই দুটা ক্রোমোজোর সমান, এটা বলতে পারবা না। এই কারণে বিন্যাসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই কথাটা আমি বলে রাখছি। দেখো, এই যে বলছি উপাদানগুলোর বিন্যাস খুবই গুরুত্বপূর্ণ, একটা গুরুত্বপূর্ণ লাইন এটা। তাহলে ক্রোমোজোর বা অর্ডার পেয়ার কি, দুটি উপাদান বা বস্তুর একটি জোড়া থাকবে যেখানে উপাদানগুলোর বিন্যাস গুরুত্বপূর্ণ। অর্থাৎ কি, দেখো, অর্থাৎ বলছে এ বি আর বি এ দুটি ভিন্ন ক্রোমোজোর বুঝাবে যদি এ আর বি সমান না হয়। বুঝতে পেরেছো? এবার ক্রোমোজোরের কাজটা কি, দেখো, ক্রোমোজোর সাধারণত গণিত এবং কম্পিউটার বিজ্ঞানে ব্যবহার করা হয়ে থাকে। তা গণিতে কি কি ব্যবহার আছে সেটা আমরা জানতে চাই। আমরা তো কম্পিউটার বিজ্ঞান এখনো পড়ছি না, তো এই কারণে লিখছি যে দেখো, রিলেশন বা সম্পর্ক, বা তোমাদের বইতে লেখা আছে অন্বয়, তো এইটা এবং কার্তেশীয় গুণজ। আগে দেখি এটা এভাবে দেই তোমাদের বই অনুসারে, যে রিলেশন, সরি, ক্রোমোজোরকে ব্যবহার করা হচ্ছে কার্তেশীয় গুণজে, তারপর রিলেশন বা অন্বয়, তারপর ফাংশনে। আমি কি কথা বুঝাইতে পেরেছি? তাহলে ক্রোমোজোরের ব্যবহার কোথায় কোথায় আমি একটু লিখতে চাই। ক্রোমোজোর এর ব্যবহার আছে, ক্রোমোজোর এর ব্যবহার তিনটা জায়গায় আমরা পাচ্ছি। একটা হচ্ছে কার্তেশীয় গুণজে, কার্তেশীয় গুণজে। দুই নাম্বার ব্যবহার আছে অন্বয় বা রিলেশন বা সম্পর্ক বলা হয়, অন্বয় বা রিলেশন বা সম্পর্ক বলবো। আমি এখন থেকে আর অন্যয় বলবো না, আমি হচ্ছে সম্পর্ক বলবো, তোমাদের বইতে অন্যয় দেওয়া। তারপর হচ্ছে ফাংশন। এ হচ্ছে ক্রোমোজোরের ব্যবহার আছে ফাংশনে। কথা বুঝছো? আমি আবার বলছি। এক নাম্বার কথা হচ্ছে ক্রোমোজোর বা অর্ডার পেয়ার মানে হচ্ছে এলিমেন্ট দুটি অর্ডার পেয়ার মানে জোড়া আকারে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে, আমাদের এই যে যে উপাদানগুলো জোড়া আকারে থাকবে তাদের বিন্যাসটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন সি কমা ডি, যেই কথা ডি কমা সি একই কথা না, যদি না সি আর ডি সমান না হয়। আর সি আর ডি সমান হলে কিন্তু আবার একই কথা। কেন? কারণ দেখো, সি আর ডি যদি সমান হয়, তখন এই যে সি কমা ডি যেই কথা, ডি কমা সি একই কথা। কারণ কি, এখানে দেখো সি আর ডি যেহেতু সমান, এখানে ডি বসাইতে পারি, আবার সি আর ডি সমান যেহেতু সমান, এখানে সি বসাইতে পারি। তাহলে এই যে পরে আমি রাইট হ্যান্ড সাইড পাইতে পারি। ওকে, এই কারণে বলতে হবে যে এ আর বি যদি সমান না হয়, তখন হচ্ছে এ বি যে কথা বি এ একই কথা না। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে আচ্ছা, ক্রোমোজোরের কাজ কি? তখন তুমি বলবা যে ক্রোমোজোরের কাজ হচ্ছে এই এরকম। ক্রোমোজোরের কাজ হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের, আমরা যেহেতু গণিত এবং কম্পিউটারের ব্যবহার আছে, তা আমরা যেহেতু এখনো সাধারণ গণিত পড়ছি, কার্তেশীয় মানে সরি, ক্রোমোজোরের ব্যবহার হচ্ছে কার্তেশীয় গুণজে আছে এর ব্যবহার, অন্যায় বা ফাংশন আছে, অন্যায় বা রিলেশন এবং ফাংশনে এর ব্যবহার রয়েছে। ঠিক আছে? তাহলে এখন আমরা একটু নতুন ভাবনা ভাবতে চাই। দেখো, এই যে কার্তেশীয় গুণজ, এটা দিয়েই হচ্ছে তোমাদের 2.1 শেষ করেছে, অর্থাৎ সেট ব্যাপারটা শেষ। তাতে তুমি বুঝতে পারছো, সেট হচ্ছে, আমরা তোমাদের অধ্যায়টার নাম ছিল হচ্ছে, অধ্যায়ের নাম হচ্ছে ছিল সেট এবং বা সেট ও ফাংশন লেখা ছিল, এবং আমি মনে করি এবং দিলাম সেট এবং ফাংশন। তাহলে সেট হচ্ছে কার্তেশীয় গুণজ পর্যন্ত হচ্ছে আমাদের, মানে এই সেট অধ্যায়টা শেষ হবে 2.1। তাহলে তোমরা বুঝতে পারছো কার্তেশীয় গুণজও এক ধরনের সেট হবে দিন শেষে, কারণ এটা সেটে যেহেতু এটার অন্তর্ভুক্ত করেছে। জাস্ট এটা সাধারণ নলেজ থেকে বললাম, পরবর্তীতে আমরা এখন বলবো কিছুক্ষণ পরে। আর এই যে যে অন্যায় বা সম্পর্ক এবং ফাংশন, এইটা দিয়ে হচ্ছে আমাদের পরে 2.2 অধ্যায়টি সাজানো হয়েছে। ঠিক আছে? তার মানে দেখো, এই যে ক্রোমোজোরের ব্যবহার তিন জায়গায় আছে আমাদের বইতে এই অনুসারে। তাহলে তিন জায়গার মধ্যে একটা জায়গা হচ্ছে সেটের মধ্যে, অর্থাৎ 2.1 এর মধ্যে, আরেকটা জায়গায় হচ্ছে অন্যায় বা সম্পর্ক বা ফাংশন, সেখানে 2.2 এর ব্যবহার। তার মানে আমরা কি এখন নতুন করে যেতে পারি অন্য একটা ব্যাপারে, অর্থাৎ কার্তেশীয় গুণজে যেতে পারি?
তারপর আমরা কার্তেশীয় গুণজ পর্যন্ত গিয়েই থেমে যাব, এরপর হচ্ছে 2.2 আমরা হচ্ছে এর আগে 2.1 এর ম্যাথগুলো করতে চাই। ঠিক আছে? আচ্ছা, তা তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে ক্রোমোজোমের ব্যবহার কয় জায়গায় আছে? আমাদের বইতে 3 জায়গায়। একে কার্তেশীয় গুণজে, 2 নম্বরে হচ্ছে রিলেশনে, 3 নম্বর হচ্ছে ফাংশনে। তাই রিলেশন এবং হচ্ছে ফাংশন এটা 2.2। আমরা কার্তেশীয় গুণজ পর্যন্ত হচ্ছে সেটের আলোচনা করা হয়। এই যে অধ্যায়ের নাম এই কারণে সেট এবং ফাংশন, তাহলে 2.1 পর্যন্ত হচ্ছে সেটের আলোচনা। ওকে, আমি এই পর্যন্ত রাখলাম। আচ্ছা, এরপর এরপরে আমরা যেতে চাই ক্রোমোজোমের কিছু সাধারণ উদাহরণ দিয়েছি আমরা। কার্তেশীয় গুণজে আছে এর ব্যবহার, এই যে আমরা এটা বলে ফেলছি। এরপরে রয়েছে রিলেশনে, এরপরে এর ব্যবহার আছে ফাংশনে। তাহলে আমরা এই সম্পর্কে পরে যাব, রিলেশন এবং ফাংশনে আমরা পরে যাব। আমরা এখন যেতে চাই হচ্ছে, আগে যেটা যেতে চাই সেটা হচ্ছে তোমার কার্তেশীয় গুণজে। তা কার্তেশীয় গুণজ কি আমি একটু তোমাদেরকে আমার মতো করে বুঝাতে চাই, এখানে লেখা আছে তা সেটা আমি একটু পরে বুঝাতে চাই। 1 নাম্বার দেখো কার্তেশীয় গুণজ কি সেটা একটু শেখো। তাহলে এটাই হচ্ছে আমাদের 2.1 এর শেষ টপিকস, কার্তেশীয় গুণজ, তার মানে সেট। এটাও এক ধরনের সেট হবে, মনে রাখার জন্য বলছি। তাহলে কি তোমরা একটু পড়ে নাও কার্তেশীয় গুণজ ব্যাপারটাকে, আমি এখনই বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট 2.1 এর জন্য। জাস্ট এই যে 2.1 এর লাস্ট টপিক, এটা লাস্ট টপিক। কি বলছি? কার্তেশীয় গুণজ। আমি একটু লিখে দেই এবং আমার মতো করে লিখবা কার্তেশীয় গুণজ। আমি একটু পড়তে চাই কিভাবে এটাকে লেখা হবে কার্তেশীয় গুণজ। মনে করো আমার দুইটা সেট দেওয়া আছে, গুণজ মানে গুণ করার জন্য কমপক্ষে দুইটা এলিমেন্ট লাগে না? যেমন 5 গুণ, এটা কি কিছু হবে? রেজাল্ট আসবে? আসবে না। কিন্তু যখন আমি দিয়ে দেবো 5 গুণ 6, তার মানে রেজাল্ট আসবে। ঠিক তেমনি মনে করো এটা এক ধরনের গুণের মতো, তাহলে দুইটা এলিমেন্ট লাগবে কমপক্ষে। ওকে, এটা একটু মনে রাখবা কিন্তু। তাহলে এবার বলো কার্তেশীয় গুণজ, আমরা দুটা সেট নেব, যেহেতু সেটের মধ্যে গুণ, এই সেটের মধ্যে গুণ হলে তাকে আমরা কার্তেশীয় গুণজ বলবো। ঠিক আছে? তাহলে এ আর বি হচ্ছে দুটি সেট, লিখলাম দুটি সেট। এবার 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 হচ্ছে এ ক্রস বি, এটাই হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ হবে, কার্তেশীয় গুণজ বলবো এটাকে, বা কার্তেশিয়ান প্রোডাক্ট ইংরেজিতে। তাহলে আমি এটাকে একটু সেট গঠন পদ্ধতিতে লিখতে চাই। বলছি এ ক্রস বি, এটা হচ্ছে একটা সেট হবে। সেই সেটের এলিমেন্ট গুলো কিরকম আকারে আসবে? বলছে সেই সেটের এলিমেন্ট গুলো আসবে অর্ডার পেয়ার আকারে। অর্ডার পেয়ার মানে হচ্ছে এরকম জোড়া আকারে আসবে। জোড়া আকার বললে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হবে, বলছি কিন্তু এর আগে ক্রোমোজোমের ক্ষেত্রে। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হবে। সাজ দ্যাট, এরপরে কি বলছি? সাজ দ্যাট এর পর কন্ডিশন হবে। কি কন্ডিশন হবে? কাদের কাদের উপর সত্য দেব? বলছে এই যে এলিমেন্ট গুলো আসবে সেটা কিভাবে আসবে সেই সম্পর্কে তোমাকে বলে দিতে হবে। বলতে হবে এক্সটা আসবে হচ্ছে এই যে প্রথম এক্সটা আসবে এখানের প্রথম যে আছে তার থেকে, তার মানে এক্সটা আসবে হচ্ছে এ থেকে। এরপর এবং, কেন? কারণ এবং মানে দুটা কন্ডিশনে মানতে হবে। এবং ওয়াই যেটা আছে, এই যে ওয়াই, এই ওয়াইটা আসবে হচ্ছে বি থেকে। তাহলে এখানে লিখে দাও ওয়াই বিলংস টু বি। তাহলে আমরা কি লিখবো? আমরা একটু সুন্দর করে লিখতে চাই, যদি আমি তোমাদেরকে একদম সুন্দর করে লিখতে চাই, যদি এ এবং বি দুইটি সেট হয়, তাহলে এ ক্রস বি, মানে এটা হচ্ছে বলবো এটাও একটা কার্তেশীয় গুণজ। ঠিক আছে? তাহলে এই যে এইটা একটা সেট হবে, এ ক্রস বিও একটা সেট হবে। ঠিক আছে? কেন বুঝলাম? এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে শুরু, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, সেই সেটের সেই সেটের সেই সেটের এলিমেন্টগুলো এলিমেন্টগুলো কিরকম হবে? অর্ডার পেয়ার আকারে আসবে। কি পেয়ার আকারে? অর্ডারড পেয়ার আকারে আসবে, বা ক্রোমোজোর আকারে আসবে। তোমরা এমন লিখতে পারো, বাংলায় লিখবা যে ক্রোমোজোর আকারে আসবে। এবং ক্রোমোজোরের প্রথম উপাদান, দ্যাট ইজ এক্স, এখানে কিন্তু এক্স প্রথম উপাদানকে এক্স বলা হবে। আমি যদি বলতাম এটা একটা ক্রোমোজোর 5,6, এই ক্রোমোজোরের, কেন ক্রোমোজোর? কারণ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ। ক্রোমোজোরের প্রথম উপাদান হচ্ছে 5 আর ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান হচ্ছে 6। তাহলে আমি বলবো এখানে দেখো এ ক্রস বি, এটা একটা সেট হবে। সেটের এলিমেন্ট গুলো হচ্ছে অর্ডার পেয়ার বা ক্রোমোজোর আকারে আসবে। ক্রোমোজোরের প্রথম উপাদান উপাদান আসবে প্রথম সেট থেকে। প্রথম সেট মানে এই যে এখানে প্রথম কি সেটা আসবে প্রথম
সেট থেকে এবং দ্বিতীয় উপাদান আসবে, দ্বিতীয় উপাদান আসবে দ্বিতীয় সেট থেকে। বোঝা গেছে কিনা? আবার বলছি, কার্তেশীয় গুণজ হচ্ছে এক ধরনের সেট। দুইটা সেটের যে আমরা গুণ করব সেটাকেই বলা হবে কার্তেশিয়ান প্রোডাক্ট। দুইটা সেটের গুণকে বলবো আমরা কার্তেশিয়ান গুণজ বা কার্তেশীয় গুণজ। বুঝতে পেরেছো? বা কার্তেশিয়ান প্রোডাক্ট ইংরেজিতে দুইটা সেটের গুণফলকে। তাহলে দুইটা সেটের গুণফল সেটাও একটা সেট হবে, এই কথাটা আমি লিখছি। এই যে দেখো, আমি একটু অন্য কালি নিতে চাই। আচ্ছা দেখো, বলছি এই যে যে এই যে বলছি যে দেখো, এই যে এ ক্রস বি এটাও একটা সেট হবে। আর সেই সেটের এলিমেন্ট গুলো কিরকম হবে বলে, অর্ডার পেয়ার আকারে আসবে। কিভাবে? এই যে দেখো, এখানে আমি দেখেছি এভাবে জোড়া আকারে আসবে। আমি বলছিলাম না, ওই যে তোমাকে বলছিলাম না যে ক্রোমোজোর কোথায় কোথায় ব্যবহার করা হয়, তিন জায়গায় ব্যবহার করা হয়। এক নাম্বার ছিল কার্তেশীয় গুণজ, এই কারণে, কারণ অর্ডার পেয়ার আকারে আসে। এই কার্তেশীয় গুণজের যে এলিমেন্ট গুলো, কার্তেশীয় গুণজ এক ধরনের সেট, তার এলিমেন্ট গুলা এই যে অর্ডার পেয়ার আকারে আসে। তাহলে ক্রোমোজোরের ব্যবহার আছে কার্তেশীয় গুণজে এই কারণে। তো অর্ডার পেয়ার আকারে আসবে। এরপর বা ক্রোমোজোর আকারে আসবে লিখবা বাংলায়। ক্রোমোজোরের এখন প্রথম উপাদানটা কি হবে? ক্রোমোজোরের প্রথম উপাদান আসবে হচ্ছে প্রথম সেট থেকে। প্রথম মানে প্রথম আছে এখানে এ, আর দ্বিতীয় উপাদানটা আসবে হচ্ছে দ্বিতীয় সেট থেকে। এখন তোমাকে যদি বলতাম যে এক্স ক্রস ওয়াই এটা করো, তাহলে কি আসবে? তাইলে আমরা বলবো এটা কিন্তু ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্রস দিছে এখানে। তাহলে তার উপাদানগুলো আসবে এরকম অর্ডার পেয়ার। তুমি যদি স্মল এক্স ওয়াই দিস আমি এখানে, যেখানে এক্সটা আসবে ক্যাপিটাল এক্স থেকে, মানে প্রথম উপাদান থেকে। এখানে প্রথম হচ্ছে এক্স, আর এন্ড এন্ড দিব মানে এবং। তুমি ইংরেজিতে যদি লিখো তাহলে এন্ড দিবা। আর ওই যে স্মল ওয়াইটা আসবে কোথা থেকে বলে, ক্যাপিটাল ওয়াই থেকে। আচ্ছা, এটা না হলে ধরো আমি লিখলাম সি ক্রস ডি। তাহলে তুমি লিখতে পারো চাইলে, এই যে সি ক্রস ডি এটা একটা, মানে এটাকে বোঝাচ্ছে একটা কার্তেশীয় গুণজ, এটা একটা সেট হবে। এই কারণে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে। এর এলিমেন্ট গুলো হচ্ছে অর্ডার পেয়ার আকারে আসবে। তোমার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, এর আগের বার যত সেট গঠন পদ্ধতি লিখেছেন তখন কিন্তু এখানে শুধু এক্স দিয়েছেন, তারপর বলেছেন এক্স সম্পর্কে বলেছেন যে এই সেটের সদস্যরা হচ্ছে এক্স, এক্সরা কিরকম হবে সেই সম্পর্কে বলেছেন। এখানে কেন অর্ডার পেয়ার আকারে আসবে? এর কারণ হচ্ছে, দেখো এই যে কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজ এই যে নাম থেকে দেখতে পাচ্ছ, কার্তেশীয় গুণজ আসবে অবশ্যই। এই যে কার্তেশীয় গুণজ এক ধরনের সেট, সেই সেটের এলিমেন্ট গুলো হচ্ছে অর্ডার পেয়ার আকার আসবে। এখানের এলিমেন্ট গুলো কিন্তু প্রথমে যে সময় তোমাদের করাইতাম, এই দেখো এই একটা সেট, সেই সেটের সদস্যরা হচ্ছে এক্স বলতাম, ঠিক আছে? কিন্তু বা এ ইউনিয়ন বি, সেই সেটের সদস্য হচ্ছে এক্স, যাতে করে এক্স আসবে এ থেকে অথবা এক্স আসবে বি থেকে, এরকম বলছিলাম। কিন্তু দেখো এবার যেহেতু কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজ মানে তার এলিমেন্ট গুলো আসবে অর্ডার পেয়ার আকার আসে, অর্ডার পেয়ার আকারে আসবে। এই কারণে আমি এখানে এই ব্যাপারটাকে অর্ডার পেয়ার আকারে লিখব। সাজ দ্যাট এই যে প্রথম এক্সটা, এই যে প্রথম অর্ডার পেয়ারের প্রথম উপাদানটা আসবে সি থেকে, এখানে প্রথমকে সি, এবং এবং ওয়াইটা আসবে ডি থেকে। এবার যদি একই জিনিস থাকতো, যদি আমি বলতাম ডি ক্রস সি, তখন আমরা লিখবো এটাও একটা সেট, এর উপাদানগুলো আসবে অর্ডার পেয়ার আকারে, যাতে করে এক্সটা আসবে প্রথমটা থেকে, এক্স প্রথমটাকে, এক্স প্রথম হচ্ছে ডি, তাহলে এক্স আসবে হচ্ছে ডি থেকে, অ্যান্ড এবং ওয়াইটা আসবে হচ্ছে সি থেকে। বুঝছো কিনা? ওকে। এরপর এটা হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ। এটাই এই পর্যন্ত হচ্ছে আমাদের 2.1 শেষ হলো। এখন আমরা হচ্ছে কিছু ম্যাথ করব। ম্যাথ করার শেষে আমাদের 2.1 শেষ হবে। এরপর তোমাদের কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে, কার্তেশীয় গুণজের আরো দুই জায়গায় ব্যবহার আছে, সেটা হচ্ছে রিলেশন এবং ফাংশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 2.1 এর কিছু ম্যাথ করতে পারি। আমরা এক্সাম্পল থেকে শুরু করে প্রত্যেকটা করে ফেলবো। প্রথমে আমি এক্সাম্পল দেখতে চাই। এক্সাম্পলে যাই, উদাহরণ থেকে, তারপর ওকে। এটা হচ্ছে আমাদের ম্যাথের জন্য। আচ্ছা, আমরা 2.1 শেষ, থিওরি শেষ। এখন হচ্ছে শুধু ম্যাথ করব, এবং ম্যাথ করতে এখন খুবই ভালো লাগবে আমাদের। তো আমরা উদাহরণ হচ্ছে এক দেখতে চাই বইয়ের। উদাহরণ এক।
দেখো উদাহরণ একে কি বলা আছে, বলা আছে এ হচ্ছে একটা সেট। কেমনে বুঝলাম? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হতে যাচ্ছে। শুরু তো হয়েছে, সেটা তো আমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে একটা সেট। এ বলছে, এখন তোমার না বলে দিছে যে এই সেটটিকে, তো না বললেও তোমার বুঝতে হতো এটা একটা সেট। সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। পদ্ধতিতে প্রকাশ করো। এখন কথা হচ্ছে, আমরা জানি সেট গঠন পদ্ধতি মানে হচ্ছে যে সে ইশারা ইঙ্গিতে কথা বলে, মানে পুরো কথা বলে দিতে চায় না। আর এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে আছে, এই যে যে এ নামক সেট, সেটা ইতোমধ্যে তালিকা পদ্ধতিতে আছে, ঠিক আছে? কিন্তু আমাকে ইশারা দিয়ে কথা বলতে হবে, ইশারা দিয়ে কথা বলতে হবে। ডিরেক্ট কথা যে না বলে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা বলে থাকি। তাহলে এটা হচ্ছে সেট। আচ্ছা, এটা এই যে তালিকা পদ্ধতিতে আছে, এটাকে হচ্ছে আমাকে সেট গঠন পদ্ধতিতে লিখতে হবে। তাহলে আমি যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে যাই, তাহলে আমি কি লিখতে পারি? এটা দেখো তো কি কিভাবে আছে। 7 × 1 = 7, 7 × 2 = 14, 3 × 7 = 21, 4 × 7 = 28, এরকম আছে না? ঠিক আছে, তাহলে আমরা কি এভাবে লিখতে পারি যে, দেখো তো এটা লেখা যায় কিনা, যে 7 ঘরের নামতা, দ্যাট ইজ 7, 7 দুগুণী 14, 3 × 7 = 21, 4 × 7 = 28, 5 × 7 = 35, এরকম করে যেতে থাকবে। ধরো 7 ঘরের নামতা আমরা জানি 7 × 10 = 70 আসবে। কিন্তু দেখো 7 ঘরের নামতা কিন্তু না, এটা শুধুমাত্র এই পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমরা এটাকে কেমনে লিখবো? দেখো এটার সলিউশনটা এভাবে লিখবো, যে যেহেতু এ একটা সেট, সেট গঠন পদ্ধতিতে লিখতে হবে, সেই সেটের সদস্যরা হবে হচ্ছে এক্স। এই এক্সরা কিরকম হবে আমরা বলে দিলাম। এক্স হচ্ছে, এক্সরা কিরকম হবে মানে এলিমেন্ট গুলা, এ একটা সেট, তার এলিমেন্ট গুলো হচ্ছে এক্স, এক্সরা হবে হচ্ছে 7-এর গুণিতক। যদি 7-এর গুণিতক বলি তাহলে কিন্তু আমাদের শেষ হয়ে যাবে না, কারণ 7-এর গুণিতক মানে হচ্ছে 7, 14, 21, 28, 35, এরকম ডট 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 চলতে থাকে 70 পর্যন্ত, কিন্তু এখানে আছে 28 পর্যন্ত। এই কারণে এবং দিতে হবে, মানে দ্বিতীয় কন্ডিশনও মেনে চলতে হবে। এবং ব্যাখ্যা অথবা দিলে কিন্তু হবে না, এবং দিতে হবে। কেন? কারণ বলছিলাম দুইটা কন্ডিশন মেনতে হবে। এক নাম্বার কথা 7-এর গুণিতক, দুই নাম্বার আরেকটা শর্ত হচ্ছে সেটা 0 থেকে এক্সট্রা বড় হবে। 0 থেকে বড় হওয়া মানে 7-এর গুণিতক মানে কত? 7। তোমরা কিন্তু 7-কে 0 দিয়ে গুণ করলে 0 আসবে, এই কারণে বলছে 0 থেকে বড়, ঠিক আছে? এবং 28 থেকে ছোট অথবা সমান, এই কথাটাও লিখে দিতে হবে। এই যে সেট গঠন পদ্ধতি হয়ে গেল। এবং এর ব্যাখ্যা কিন্তু জানতে হবে, এবং মানে দুইটা কন্ডিশন মানতে হবে। এক না, যদি তুমি শুধুমাত্র এবং না দিতা, যদি এখানে থামাই দিতা, মনে করে যে লাল কালি দিয়ে থামাই দিলাম এখানে, যে নেক্সট সাজ দ্যাট এ হচ্ছে একটা সেট যার সদস্য হচ্ছে এক্স, সাজ দ্যাট যাতে করে এক্স হচ্ছে 7-এর গুণিতক, তাইলে কিন্তু এটা দ্বারা আবার তালিকা পদ্ধতি প্রকাশ করলে এখানে এরকম আসবে যে 7, 14, 21, 28, 42, 49, 56, তারপর হচ্ছে 63, তারপর হচ্ছে 70, এগুলো সব আসতো। কিন্তু যখনই আবার তুমি এবং দিয়েছো, এবং মানে আরেকটা কন্ডিশন মানতে হবে, 7-এর গুণিতক ঠিক আছে, এবং সেটা 0 থেকে বড় কিন্তু 28 থেকে সমান অথবা সমান, সমান 28 থেকে ছোট অথবা সমান, তখনই সে এইগুলো কেটে দিবে। কারণ এটা তো 28 থেকে বড় হয়ে যাচ্ছে, 28 থেকে বড় হয়ে যাচ্ছে, এটা 28 থেকে বড়, 28 থেকে বড়, 28 থেকে বড়। কিন্তু এটা কি কাটবে? বলে না, 28 থেকে ছোট অথবা সমান বলছে। অথবা এখানে কিন্তু এটা দ্বারা বোঝায় অথবা, অথবা মানে যে কোনো একটা। তাহলে তো এখানে সমান আছে, এই কারণে এটাকে আমি রাখবো এই পর্যন্ত। এটা হচ্ছে আমাদের রেজাল্ট হবে। ওকে, তাহলে এটা একটু মুছে দেই। আচ্ছা, 1 নাম্বার শেষ হয়ে গেল আমাদের বইয়ের 1 নাম্বার এক্সাম্পল। এরপর যাই, এরপর যেতে চাই আমরা হচ্ছে 2 নাম্বার ম্যাথে যেতে চাই। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে উদাহরণ 2 কি বলছে? বি হচ্ছে একটা সেট, এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে কত বলো? 28-এর গুণনীয়ক। এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে একটা সেট গঠন করতে। কিভাবে বুঝলাম? কারণ দেখো এখানে বলা আছে এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে 28-এর গুণনীয়ক। এরকম সাজ দ্যাটের পর যদি কন্ডিশন থাকে তখন এটা মনে রাখতে হবে একদম সহজ ভাবে। কারণ হচ্ছে তুমি তো এতক্ষণ পর্যন্ত বুঝে গেছো একদম প্রথম অধ্যায়, মানে আমরা প্রথম লেকচার থেকে, এই চ্যাপ্টার 2 এর।
বুঝে গেছো যে এটা একটা সেট গঠন পদ্ধতি। কিভাবে বুঝলাম? এই দেখো, অজানা আছে এবং একটা কন্ডিশন দেওয়া আছে, তার মানে এটা সেট গঠন পদ্ধতি। একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। মনে করো সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো বলছে। দেখি আমরা প্রমাণ প্রকাশ করতে চাই তালিকা পদ্ধতি মানে সুস্পষ্ট ভাবে বর্ণনা করে দিতে হবে। তা 28 এর গুণনীয়ক, আমরা গুণনীয়ক গুলো এভাবে বের করি, আমি যেভাবে বের করি তুমি অন্যভাবে বের করতে পারো, কোনো সমস্যা নেই। 28, তারপর আমরা 2 দিয়ে দেখি যায় কিনা 28 কে। হ্যাঁ, হ্যাঁ 14 দুগুণে 28। তারপর হচ্ছে আমরা 3 দিয়ে যায়, যায় না। 4 দিয়ে, 4 7 28। তারপর হচ্ছে 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায়। নিঃশেষে বিভাজ্য হতে হবে, হ্যাঁ, কোনো ভগ্নাংশ থাকতে পারবে না। আমি এভাবে বের করি 28 7। এরপরে যায় 7 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায় না, 10 দিয়ে যায় না, 11 12 13 14 দিয়ে যায়, 14 দুগুণে 28। এরপরে সর্বশেষ 28 দিয়ে যাবে। আমি আমি যে টেকনিকটা গুণনীয়ক বের করার জন্য ব্যবহার করি সেটা হচ্ছে এভাবে, আমি 28 কে 1 থেকে শুরু করে 28 পর্যন্ত ভাগ করার চেষ্টা করব। নিঃশেষে যারা বিভাজ্য হয়, কোনো ধরনের দশমিক যুক্ত সংখ্যা আসতে পারবে না, তাহলে আমি এভাবে বের করে ফেলি। তোমরা অন্য কোনো শর্টকাট ওয়ে থাকতে পারে, এভাবে বের করে ফেলি। এরপর এগুলো হচ্ছে আমাদের রেজাল্ট। এটা হচ্ছে আমাদের 28 এর গুণনীয়ক হবে। তাহলে কি কি পাচ্ছি দেখো, বুঝতে পারছো? সেটা হচ্ছে, তাহলে বি সমান হবে, কারণ এই যে এখানে নামকরণ দিয়ে দিছে বি, তুমি অন্য কোনো নাম দিতে পারবে না, কারণ বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে এটার রেজাল্ট আসবে 1 2 4 7 14 28। আবার বলছি, তালিকা পদ্ধতিতে গুণনীয়ক বের করার ব্যাপারটা হচ্ছে আমি যেভাবে করি, তোমরা অন্য কোনো ওয়েতে করতে পারো, অনেকভাবে করা যায়। সেটা হচ্ছে 28 কে আমি 1 থেকে শুরু করে 28 পর্যন্ত ভাগ করতে শুরু করে দেই, এবং কোনো দশমিক যুক্ত যেন না হয়। যেমন 3 দিয়েও কিন্তু 28 কে ভাগ করা যায়, এতে করে আমাদের দশমিক যুক্ত সংখ্যা চলে আসবে, এটা আমি নেব না। ঠিক আছে, দশমিক যুক্ত সংখ্যা না আসে, কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় তারাই হচ্ছে 28 এর গুণনীয়ক। কথা বুঝতে পেরেছ? আচ্ছা, এটা হচ্ছে উদাহরণ 2 গেল। এরপর আমরা উদাহরণ 3 তে যেতে চাই। সি এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এক্স স্কোয়ার সে যদি স্কোয়ার করি লেস দেন 18 হবে, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এটাকে এটা এটা তোমাকে যদি নাও বলতো, তুমি কিন্তু এমনি বুঝতা যে এটা হচ্ছে একটা সেট গঠন পদ্ধতি। কিভাবে? এটা হচ্ছে ইনিবি নিয়ে কথা বলছে। ঠিক আছে, তাহলে বলছে সি হচ্ছে একটা সেট, এটাকে পড়বা কিভাবে? সি হচ্ছে এমন একটা সেট যার সদস্যরা হচ্ছে এক্স, কিন্তু সেই এক্সরা কিরকম হবে বলছে? এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তোমাদেরকে আমি ফার্স্ট চ্যাপ্টারে পড়াইছিলাম যে ধনাত্মক পূর্ণ সংখ্যা কি, মনে আছে কিনা? ধনাত্মক সংখ্যা বলেনি, কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা। এক নাম্বার কথা হচ্ছে, আমরা জানি পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা ডিনোট করা হয়ে থাকে, তার মধ্যে হচ্ছে জিরো সহ +-1 +-2 +-3 এগুলো থাকে। তো ধনাত্মক যখন পূর্ণ সংখ্যা বলবে, ঠিক আছে, তখন জিরো হচ্ছে বড়গুলো, প্লাস গুলো নিব আমরা। তাহলে এখানে 1 2 3 4 5 6 এইগুলো নিব, এগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা আমি নিয়ে গেলাম, কিন্তু সাথে সাথে বলছে যে না, সব ধনাত্মক পূর্ণ সংখ্যা তুমি নিতে পারবা না, এবং দিয়ে বলছে যাদেরকে, যে সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্কোয়ার করলে 18 থেকে ছোট হবে, কেবল তাদেরকেই নিতে পারবা। নাকি বোঝো নাই? এখানে এই যে এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, এখানে লিখে রাখলাম যে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, এটা মনে করো। এই যে 1 2 3 4 5 6 7 ডট 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 এভাবে চলতে থাকবে। কিন্তু বলছে এবং দিয়ে, মানে তোমাদেরকে বলছিলাম এবং মানে দুইটা কন্ডিশন মানতে হবে। এক নম্বরে ধনাত্মক পূর্ণ সংখ্যা নিবা, ঠিক আছে তুমি, ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা তুমি নিয়ে ফেললা, কিন্তু সব ধনাত্মক পূর্ণ সংখ্যা নিতে পারবা না। কেন? কারণ এবং আছে, এবং মানে পরবর্তী কন্ডিশনে মেনে চলতে হবে। দ্বিতীয় কন্ডিশন বলছে যে সেই সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা নিবা যাদেরকে স্কোয়ার করলে, এই যেখান থেকে স্কোয়ার করলে 18 থেকে ছোট হবে। তাহলে এই দেখো, 1 কি স্কোয়ার করলে 1 পাচ্ছি, স্কোয়ার করো 1 যেটা 18 থেকে ছোট হবে। 2 কি স্কোয়ার করলে পাচ্ছি হচ্ছে 4 যেটা 18 থেকে ছোট, অতএব নেওয়া যাবে 2 কে। 3 কি স্কোয়ার করলে হচ্ছে 9 যেটা 18 থেকে ছোট। 4 কি স্কোয়ার করলে এটা হচ্ছে 16 যেটা 18 থেকে ছোট।
5কে স্কোয়ার করলে 25, যেটা 18 থেকে বড়, সুতরাং এইটা আমরা নিতে পারবো না। একদম 1 থেকে আমরা জাস্ট 1 2 3 4 নিতে পারবো। বলো বুঝছো কিনা? এটা নিতে পারবো? বুঝতে পারছো কথা? তাহলে আমাদের রেজাল্টটা হবে কি তালিকা পদ্ধতিতে? তো তালিকা পদ্ধতিতে এবার সি সমান আমার আসলো হচ্ছে 1 2 3 4, একই কথা। বুঝাইতে পেরেছি? জাস্ট একই উদাহরণ যদি একটু কথাটা ঘুরাই দিত তাইলে কিন্তু আলাদা জিনিস হয়ে যেত। কি হইতো আমি একটু দেখাচ্ছি। একই উদাহরণ আমি এটা বইতে নাই, জাস্ট এটা আমি নিজে বানাচ্ছি। একই উদাহরণ, একরকম উদাহরণ, একই কিছু, শুধুমাত্র একটা কথা যদি ঘুরাই দেয়, যেমন সি সমান এক্স সাজ দ্যাট এক্স, এখানে শুধু বললো পূর্ণ সংখ্যা, নট ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এগুলো না বলে বললো যে পূর্ণ সংখ্যা, এবং ওই সমস্ত পূর্ণ সংখ্যাকে যাদেরকে স্কোয়ার করলে 18 চেয়ে ছোট হবে তাদের এই ব্যাপারটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে দেখো আমরা 1 নম্বরে লিখবো জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার মধ্যে আছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 6, এভাবে ডট 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 চলতে থাকবে। এখন কথা হচ্ছে, বলছে এই যে সি সেট, সেই সেটের সদস্যরা হচ্ছে এক্স। এক্সটা কিরকম বলছে? এক্সটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা যে পূর্ণ সংখ্যার সেটটা লিখে ফেলছি, এটা এবার কিন্তু পুরো পূর্ণ সংখ্যা বলছে, ধনাত্মক বলে নাই, ঋণাত্মক বলে নাই, এই কারণে এই যে পূর্ণ সংখ্যার সেট বলছে। বুঝতে পেরেছো কথা? এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। এখন বলছে না, সব পূর্ণ সংখ্যা নিতে পারবা না, এবং দ্বারা বুঝাচ্ছে আরো একটা কন্ডিশন মানতে হবে, ওই সমস্ত পূর্ণ সংখ্যা যাদের কি স্কোয়ার করলে 18 চেয়ে কম হবে। দেখো তো 0 কি স্কোয়ার করো, 0 কি স্কোয়ার করলে 0, যেটা 18 থেকে কম। এবার প্লাস 1 কে যদি স্কোয়ার করো, প্লাস 1, এই যে প্লাস 1, সেটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে পাচ্ছিও প্লাস 1, যেটা 18 থেকে ছোট। এবার মাইনাস 1 কি স্কোয়ার করলে, মাইনাস 1 হোল স্কোয়ার মানে হচ্ছে 1, সেটাও 18 থেকে ছোট। এবার দেখো প্লাস 2 বা মাইনাস 2, এবার যদি নেই, উভয় কি স্কোয়ার করলে পাবো হচ্ছে প্লাস 4, যেটাও 18 থেকে ছোট। আবার প্লাস মাইনাস 3 কেও যদি স্কোয়ার করি, দেখো আমরা প্লাস মাইনাস 3 বলতে একবার প্লাস 3 কে করবা, একবার মাইনাস 3 কে স্কোয়ার করবা, দুই ক্ষেত্রে দেখো 9 আসে, কারণ আমরা জানি মাইনাস থাকলে স্কোয়ার করে দিলে প্লাস হয়ে যায়। ওকে, তাহলে এখান থেকে বলতে পারছি এটাও 9, যেটা 18 থেকে ছোট। এবার প্লাস মাইনাস 4, যাকে স্কোয়ার করলে পাই 16, যেটা 18 থেকে ছোট। প্লাস মাইনাস 5, যাকে স্কোয়ার করলে পাই হচ্ছে 25, যেটা 18 থেকে বড়। সুতরাং এগুলো আর নেব না, 5-এর পর থেকে আর নেওয়ার দরকার নেই। তার মানে আমাদের রেজাল্ট হবে কি এবার? এবার সি সমান আসবে হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4, এটাই হয়ে যাবে। বুঝছো কিনা এই আগের অঙ্কের মধ্যে আর এই অঙ্কের মধ্যে পার্থক্য? লেখো তো একটু। ও ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এরকম খেয়াল রাখতে হবে কিন্তু, এবং তোমাদের সব ব্যাখ্যা বলেছে এবং সম্পর্কে। আচ্ছা, 3 শেষ হয়ে গেল। এরপরে আমরা উদাহরণ, একটা নতুন উদাহরণ নিতে চাই। আচ্ছা, আরেকটা উদাহরণ নিতে চাই, সেটা হচ্ছে, আচ্ছা উদাহরণ 4 আছে, সেটা হচ্ছে দেখাও যে, এখানে বলা আছে যে দেখাও যে যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট, এরকম বলা আছে। এখানে তোমাদের বইতে যে প্রমাণটা দেওয়া আছে ওটা ঠিক না এভাবে করা, সুতরাং এটাকে আমরা স্কিপ করতে চাচ্ছি। এটা ঠিক না, এবং এটা তোমাদের আসবে না, এটা বড় ক্লাসের পড়া। অসীম সেট এটা এভাবে প্রমাণ করে না, তোমাদের বইতে যেভাবে করছে। আচ্ছা উদাহরণ 5 এ যাচ্ছি। উদাহরণ 5 কি বলছে আমরা একটু দেখতে চাই। 1 নাম্বার কথা বলছে পি হচ্ছে একটা সেট, সেটার উপাদান হচ্ছে এক্স ওয়াই জেড। লেখছে এর উপসেট গুলো লেখো। 1 নাম্বার কথা, উপসেট, উপসেট মানে ইংরেজিতে সাবসেট, উপসেট গুলো বা ইংরেজিতে সাবসেটস লিখতে বলছে। 1 নাম্বার কথা। 2 নাম্বার প্রশ্ন বলছে, 2 নাম্বার অন্য একটা কালি নেই, এবং এই সাবসেট থেকে প্রকৃত উপসেট মানে বাচ্চা থেকে, এগুলো কিন্তু বাচ্চা ছিল আমাদের, এই যে বাচ্চা থেকে প্রকৃত বাচ্চাদেরকে, মানে খারাপ বাচ্চা না, প্রকৃত বাচ্চা যারা বাবা থেকে কম বুঝতে চায়, মানে এলিমেন্ট সংখ্যা কম হবে, এটা
এরপর বলছে এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো, এটা বলছে। তো 1 নাম্বার কাজটা আমি কালো কালি দিয়ে করে ফেলছি। সলিউশন দেখো, পি হচ্ছে একটা সেট, এটা লিখবো, দেওয়া আছে সুন্দর করে। এরপর আমরা জানি এর উপসেট সংখ্যা কতগুলা পাবো, এটা লিখবা যে দেওয়া আছে সুন্দর করে এভাবে। এরপর লিখবা যেহেতু পি নামক সেটের উপাদান সংখ্যা 3, সুতরাং এর বাচ্চা হবে মোট কয়টা, সুতরাং এর উপসেট বা সাবসেট বা বাচ্চা হবে, সাবসেট উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3, মানে হচ্ছে 80। তা আমরা বাচ্চাগুলো বের করে ফেলি। বের করতে তো পারি। 1 নাম্বার হচ্ছে কোন এলিমেন্ট না নিয়ে তৈরি করব সেট, সেটার নাম ফাঁকা সেট। এরপর একটা করে এলিমেন্ট নেব, একটা করে এলিমেন্ট নিলাম। এরপর দুইটা করে নেব, এক্স ওয়াই নেব, এক্স জেড নেব, এরপরে ওয়াই জেড নেব। তোমার স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে ওয়াই এক্স কেন নিলেন না, এরকম নিলেন না কেন? ওয়াই এক্স বলছিলাম সেটের ক্ষেত্রে এক্স ওয়াই যে কথা আর ওয়াই এক্স একই কথা, এই কারণে নেওয়া যাবে না। ঠিক আছে, একটা নিতে হবে। তা আবার বুঝতে পেরেছো কথা? আচ্ছা, এরপর আমরা 3টা করে নিতে চাই। যে 3টা হচ্ছে এক্স, ওয়াই এবং জেড। দেখো কয়খানা হলো, 1 2 3 4 5 6 7 8টা হয়ে গেছে। এখন এটা হচ্ছে উপসেট সমূহ, তাহলে এখানে কি লিখবো, সুন্দর করে যদি লিখতে চাই, পি এর উপসেট সমূহ মানে পি এর বাচ্চাগুলা। এই বাচ্চার মধ্যে কিছু আছে বদমাস, কিছু আছে ভালো। ভালো যারা মানে হচ্ছে বাবা থেকে কম বুঝতে চায়, বাবাকে মনে করো পি হচ্ছে বাবা, তাহলে এর থেকেই তো তৈরি হয়েছে। তাহলে পি থেকে কমপক্ষে একটা এলিমেন্ট কম আছে কাদের, এই দেখো এই 60টার আছে, কমপক্ষে একটা করে এলিমেন্ট কম আছে। সুতরাং আমরা লিখবো পি এর উপসেট মানে প্রকৃত বাচ্চা যারা, পি এর প্রকৃত উপসেট বা ভালো বাচ্চা যারা, উপসেট সমূহ হবে কি কি, দেখো 60টা লিখে দাও, তাহলেই হয়ে যাবে। বুঝতে পেরেছো কিনা? কোনো কোশ্চেন থাকলে লিখো। মোবাইল ধরে আছি, বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর এটা গেছে আমাদের উদাহরণ 5, আমরা চলে যেতে চাই উদাহরণ 6। উদাহরণ হচ্ছে 6 এ চলে যেতে চাই। দেখো বলা আছে পি, তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কি সেট গঠন নাকি তালিকা পদ্ধতি। এটা একটা সেট গঠন পদ্ধতি, কারণ কারণ হচ্ছে ইনিয়ে বিনিয়ে কথা বলছে এরকম। গুণনীয়ক সমূহ এবং কিউ নামক আরেকটা সেট দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে, এক্স, তার উপাদান হবে এক্স, সাজ দ্যাট এক্সরা কিরকম বলছে, এক্স হচ্ছে 3-এর গুণিতক। 3-এর গুণিতক, শুধু 3-এর গুণিতক বলে থামে নাই, বলছে আরো কথা বলছে এবং বলছে, তার মানে ওই সত্যটাও মানতে হবে, 12 থেকে ছোট হতে হবে। শুধু 3-এর গুণিতক হলে হবে না, সেটাকে 12 থেকে ছোট অথবা সমান হতে হবে। তাহলে বলছে পি বাদ কিউ বা অন্তর বা ডিফারেন্স পড়াইছে কিন্তু, এগুলা নির্ণয় করো। আমি একটু আগে আমাকে দেখো, পি সম্পর্কে জানতে হবে তালিকা পদ্ধতিতে সুস্পষ্ট ভাবে, কারণ আমি সেট গঠন পদ্ধতিতে বাদ দিতে পারি না। তো এই কারণে আমাকে পি কে তালিকা পদ্ধতিতে নিতে হবে। আমি কি কথা বুঝাইতে পেরেছি তোমাদেরকে? এ সমান এরকম ছিল 1 2 3 আর বি সমান ছিল হচ্ছে 2, তখন কিন্তু আমরা এদেরকে বাদ দিতে পেরেছি নাকি? ঠিক তেমনি এখন আমরা আগে তালিকা পদ্ধতিতে করে নিব, না হলে কিন্তু আমরা বাদ দেওয়ার মতো কিছু খুঁজে পাবো না। এটাকে মুছে দিতে চাই, এটাকে একটু মুছে দিলাম। এরপর সলিউশন শুরু করলাম। আগে আমাকে পি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তাহলে আগে বলো, দেখো এখানে বলা আছে পি সেটের সদস্যরা, এখানে দেখো দেওয়া আছে পি সেটের সদস্যরা হচ্ছে এক্স। সেই এক্স গুলো কেমন বলে, এক্স গুলো হচ্ছে 12 এর
গুণনীয়ক। এই কিছুক্ষণ আগে বললাম যে গুণনীয়ক সমূহ বের করতে হয় কিভাবে, যে 12কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায় যাতে করে দশমিক যুক্ত সংখ্যা না আসে ভাগফল। ওকে, তাহলে দেখো আমি যদি 12কে আমার মতো আমি এভাবে করি, 12কে 1 দিয়ে আমি ভাগ করার চেষ্টা করব, যে হ্যাঁ 12কে 2 দিয়ে ভাগ করা যায়, 6 বার যায়, 3 দিয়ে যায়, 4 বার যায়, 12কে 4 দিয়ে ভাগ করা যায় 3 হবে, 12কে 5 দিয়ে ভাগ করা যায় না, তাতে করে দশমিক যুক্ত সংখ্যা চলে আসবে, 6 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে করা যায় না, 8 দিয়ে করা যায় না, 9 দিয়ে করা যায় না, 10 দিয়ে করা যায় না, 11 দিয়ে করা যায় না, একদম 12কে 12 দিয়ে আর লাস্ট। তাহলে বলছিলাম এটার রেজাল্ট গুলা কোনটা হবে, এই যে যাদেরকে দ্বারা ভাগ করা গেল তারা হচ্ছে এদের 12 এর গুণনীয়ক বলবো। ওকে, তাহলে আমরা পি সমান কি পাবো, তালিকা পদ্ধতিতে 1 2 3 4 6 12 পেয়ে গেলাম পি। এবার আমাকে অবশ্যই কিউ সম্পর্কে জানতে হবে। এবার দেখো বলছে কিউ সম্পর্কে কি বলছে, উপরে দেখো আমি এখানে লিখি, কিউ সমান হচ্ছে x such that x হচ্ছে 3 এর গুণিতক। শুধুমাত্র 3 এর গুণিতক হলেই হবে না, আরেকটা কথা বলছে, এবং দিয়ে বলছে যে সেই সমস্ত 3 এর গুণিতক নিবা যাদের হচ্ছে 12 থেকে ছোট অথবা সমান। তা আমি একটু দেখতে চাই 3 এর গুণিতক কি কি আছে। 3 একে 3, 3 দুগুণে 6, গুণিতক মানে নামতা এক ধরনের, একদম সহজ কথা। 3 ত্রিক্ষা 9, 3 চারা 12, এরপর দেখো 3 পাঁচা 15, 3 6 18, 3 সাতা 21, আমি পুরাটাই করছি, তোমরা এমনিতে আর করবা না। 24 তুমি যখন বুঝে যাবা। 3 9 27, আচ্ছা 3 10 30। এবার বলছে সেই সমস্ত গুণিতকদেরকে নিতে হবে যারা হচ্ছে 12 থেকে ছোট অথবা সমান। এবার গুণিতক হচ্ছে রেজাল্ট গুলো, তাহলে 3 12 থেকে দেখো 3 এর গুণিতক, 3 এর গুণিতক পাইছি কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা। তাহলে সেই 10টার মধ্যে সবাইকে নেওয়া যাবে না, এবং দিয়ে বলে দিয়েছে সেই সমস্ত গুণিতকদের নিবা। এটা এক্স দ্বারা কিন্তু গুণিতক বোঝায়, কেন এই যে দেখো বলছে এক্স হচ্ছে 3 এর গুণিতক, সেই সমস্ত গুণিতকদের নিবা যারা 12 থেকে ছোট অথবা সমান। তাহলে 3 12 থেকে ছোট অথবা সমান, 6 12 থেকে ছোট, 9 12 থেকে ছোট, 12 12 থেকে কিন্তু ছোট না সমান, যেহেতু এটা দ্বারা হচ্ছে অথবা বোঝায় যে ছোট অথবা সমান। এই কারণে একটা কন্ডিশন মানলে এটাও নিতে হবে, দুইটা কন্ডিশন মানতে হবে না। এই যে এখানে এই চিহ্নটা দ্বারা বোঝায় ছোট অথবা সমান, অর্থাৎ যে কোনো একটা কন্ডিশন, যে মোবাইল ল্যাপটপের মতো ছোট না হয়ে যদি সমানও হয় সেটা নিতে হবে, আবার যদি ছোট হয় সেটা নিতে হবে, সমান না। আবার যদি দুইটাই হয় ছোট ও সমানও, তাইলে আমরা এটাও নিতে পারবো, অথবা মানে হচ্ছে এই ব্যাখ্যা। তাহলে আমরা এখান থেকে কয়টা নিব, 3। তাহলে আমরা কি লিখতে পারি, কিউ সমান হচ্ছে 3 6 9 আর 12। এবার পি মাইনাস কিউ করে দাও। পি মাইনাস বলতে আমি বলছি ডিফারেন্স বা অন্তর বা বাদ, তাহলে পি বাদ কিউ করে দাও। তখন আমার দেখো পি সমান আছে কি 1 2 3 4 6 12, আর এটার মধ্যে আছে কিউর মান আছে 3 6 9 12। এবার দেখো আমাদের এখানে 3 বাদ দিতে হবে, কোন সেট থেকে, এই সেট থেকে, তাহলে 3 বাদ দিয়ে দাও। এরপর বাদ দিতে হবে 6, এখানে 6 আছে 6 বাদ দিয়ে দাও। এরপর 9 নাই 12, 12 বাদ দিতে হবে। তাহলে আমাদের বাকি থাকে কত দেখো তো, 1 2 আর 4 বাকি থাকে। এই যে এই সেটের পি বাদ কিউ মানে হচ্ছে এইটার মধ্যে উপাদানগুলো রেজাল্ট আসবে, আর এখান থেকে যা যা উপাদান আছে এই সেটে সেটা এই সেট থেকে বাদ দিতে হবে। বুঝতে পেরেছো কিনা, প্রথম সেট থেকে বাদ দিব এই সেটের উপাদানকে। আচ্ছা এটা হচ্ছে বাদ, ঠিক আছে। এরপর আমরা যেতে চাই এক্সাম্পল 7 এ। কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, 7 আমাদের সার্বিক সেট সম্পর্কে দেওয়া আছে, যে এটার 3 4 5 6 7, এবং তোমার এ সেট দেওয়া আছে সেটা 2 4 6 7। বি আরেকটা সেট দেওয়া আছে, এবং বি দেওয়া আছে হচ্ছে কত 1 3 5। তাহলে বলছে নির্ণয় করতে, কি বলছে, এ প্রোগ বা এর কমপ্লিমেন্ট এবং বি এর কমপ্লিমেন্ট নির্ণয় করতে বলছে, নির্ণয় করো বলছে। ওকে, নির্ণয় করো। তাহলে তুমি বুঝতে পারছো আমরা এর কমপ্লিমেন্টের সূত্র জানি, যে সার্বিক সেট থেকে ওই সেটকে বাদ দিলে যেটা, সেটাই হচ্ছে আমাদের এর কমপ্লিমেন্ট। তাহলে সার্বিক সেট আছে 1 2 3 4 5 6 7,
এ এর মধ্যে আছে 2 4 6 7। এখানে দেখো এই 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 উপাদানগুলোকে সার্বিক সেট থেকে বাদ দিতে হবে। তাহলে সার্বিক সেট থেকে বাদ দাও, 2 কে বাদ দিতে হবে, 4 কে বাদ দিতে হবে, 6 কে বাদ দিতে হবে, 7 কে বাদ দিতে হবে, বাকি থাকে কে? বলে হচ্ছে 1 3 5। এটাই হচ্ছে প্রোগ। তাহলে বি এর কমপ্লিমেন্ট কত হবে? সার্বিক সেট মাইনাস হচ্ছে বি। এটা করতে পারবা না? এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা অবশ্যই তোমরা করতে পারবা। পারবা কি না? ওকে, এটা গেল কত নাম্বার? 7 নাম্বার। আমি 8 নাম্বার করতে চাই। সি হচ্ছে একটা সেট দেওয়া আছে 3 4 আর 5, এবং ডি আরেকটা সেট দেওয়া আছে 4 6 8 হলে আমাকে বলতে বলছে সি ইউনিয়ন ডি, এটা নির্ণয় করো। নির্ণয় করতে চাই ইউনিয়ন। আমরা জানো ইউনিয়ন মানে সমস্ত উপাদানগুলো আসবে দুই সেটের, আর রিপিট হবে না, এটা একটু মনে রাখতে হবে। তাহলে সি ইউনিয়ন ডি মানে কত হবে? 3 4 5 ইউনিয়ন ডি মানে হচ্ছে 4 6 8। এবার প্রত্যেকটা উপাদানকে করো। 3 4 আছে দুইবার, এখানে লিখবো একবার, 5 6 8 হবে রেজাল্ট। ঠিক আছে, এরপর 9 নাম্বার বলা আছে পি সমান এক্স বিলং করবে ন্যাচারাল নাম্বারের মধ্যে। এই বলে দিছে কিন্তু এক্স, এই যে সদস্যটা পি একটা সেট যার সদস্য হচ্ছে এক্স, কিন্তু সেটা ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে, যাতে করে এই যে সাজ দ্যাট কন্ডিশন দিয়ে দিল যে সকল ন্যাচারাল নাম্বার না, বরং 2 থেকে যারা বড় এবং 6 থেকে ছোট অথবা সমান তাদেরকে নিবা, সেই সমস্ত ন্যাচারাল নাম্বার নিবা। এবং কিউ আরেকটা সেট, সেটা হচ্ছে এটারও সদস্যরা হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে আসবে। ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা বা কাউন্টিং সংখ্যা, কাউন্টিং নাম্বার, আমরা যেটা কাউন্ট করি মানে 1 2 3। এটা তোমাদের ক্লাসে প্রথমে গেলেই স্যার রোল কল করে 1 2 3 বলে নাকি -1 -2 বলে, যেটা বলে কাউন্ট করে সেটা কি বলা হয়? ন্যাচারাল নাম্বার বা কাউন্টিং নাম্বার। ওকে, এক্স হচ্ছে জোড় সংখ্যা। এবার জোড় সংখ্যা, এবং বলে দিস আর একটা কন্ডিশনও মানতে হবে, সেটাকে 8 থেকে ছোট অথবা সমান হতে হবে। তাহলে আমাকে বলছে, দেখাইতে বলছে যে এবার দেখাও পি আর কিউ এর ইন্টারসেকশন, সেটা নির্ণয় করতে বলছে। নির্ণয় করো। দেখি তো এটা কেমনে করা যায়। তাহলে আমাকে পি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাই দেখো 1 নাম্বার কথা বলছে আমরা একটা স্বাভাবিক সংখ্যার সেট আগে লিখে রাখি, এটা অঙ্কের মধ্যে না, এমনি লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে চলতে থাকবে ডট ডট ডট। এবার বলছে দেখো পি, পিটা কি? এবার এখান থেকে আসলে তোমরা এটা এটা পরীক্ষার খাতায় লেখা লাগবে না, ন্যাচারাল নাম্বার, এখান থেকে আসলে শুরু করবা। পি সম্পর্কে বলা আছে, কি বলা আছে? যে এই সেটের সদস্যরা হচ্ছে এক্স, এবং সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে আসবে। ঠিক আছে, এবং সাজ দেয় যাতে করে ওই এক্সটা হচ্ছে এরকম হতে পারে। আচ্ছা, এইটাকে এইভাবে না লিখে অনেক সময় আমি এভাবে লিখতে পারে অনেক বইতে, যে এই সেটের সদস্যরা হচ্ছে এক্স, যাতে করে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সংখ্যার সদস্য, এবং এ 2 থেকে বড় এক্সটা এবং 6 থেকে ছোট অথবা সমান। এই যে যে কথাটা, এটা যেরকম এইটা একই কথা বোঝায়। বুঝছো কিনা বলো তো? এটা একটু একত্রে লিখে ফেলছে সুন্দর করে, মানে আস্তে আস্তে তো তোমাকে শর্ট করতে হবে। আস্তে আস্তে পুরা জিনিস শিখার পরে সেটা শর্ট করতে হবে। যেমন আগে তোমাকে যদি যোগ করাইতো, কি করাইতো বলতো একদম সুন্দর করে? এখানে থাকতো, এখানে 8 যোগ করলে কি বলতো বলতো? তোমার ছোটকালে যখন করেছে 5 আর 8 13, 13 3 আর থেকে 1, তুমি কিন্তু সেই একটাকে এখানে নিয়ে আসতে আবার মনে মনে এমনি বসাইতা, তারপর 2 এর 1 3, এভাবে করতে না? কিন্তু এখন কি আর এগুলা করতে হবে? এখন তো তুমি এখন কি আর করতে হয়? এখন তো তুমি শর্টকাট শিখে ফেলছো, এগুলা কি যোগ করা লাগে নাকি? এমনকি ক্যালকুলেটরও করে ফেলো, মুখে করতে চাও না। ঠিক তেমনি এইটা হচ্ছে আমাদের বড়, একদম বড় ভাবে লেখা, সেটাকে আমি চাইলে এভাবে শর্টকাট করে ফেলতে পারি। এই কথাটা যেটা, এটা সেই কথা যে এক্স এর সদস্যরা হচ্ছে এক্স, তারা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য,
এবং হচ্ছে 2 থেকে বড় হবে এক্সট্রা 6 থেকে ছোট অথবা সমান হবে। এবার বলো এরকম স্বাভাবিক সংখ্যা নিতে চাই যারা হচ্ছে 2 থেকে বড়। আমি দেখতে চাই 1 এটা কিন্তু 2 থেকে বড় না, 2 নিজে কিন্তু 2 থেকে বড় না। এখানে যদি সমান চিহ্ন দিত যে বড় অথবা সমান, তাইলে আমরা 2 কে নিতে পারতাম। বুঝাইতে পারছি কিনা? কিন্তু এখানে যেহেতু সমান চিহ্ন দেওয়া নাই, নিতে পারবো না। তাহলে 1 কে নিতে পারলাম না, 2 কে নিতে পারলাম না। আমরা 3 কে নিতে পারবো, 4 কে নিতে পারবো, 5 কে নিতে পারবো, 6 কে কি নিতে পারবো? পারবো, কারণ হচ্ছে ছোট অথবা সমান বলছে। কিন্তু 7 কে নিতে পারবো না, 8 কে নিতে পারবো না, 9 কে নিতে পারবো না। তাহলে আমরা এই যে পি এর রেজাল্ট আসবে হচ্ছে 3, 4, 5, 6 পর্যন্ত। বুঝছো কিনা? তাহলে কিউ সম্পর্কে বলো তো। কিউ কিউ বলছে এটা দ্বারা কি বুঝাবে তাহলে? এই যে এটাকে যদি আমি বড় ভাষায় লিখতে চাই, একই কথা বুঝাবে। এক্সট্রা স্বাভাবিক সদস্যই, কিন্তু এক্সট্রা হচ্ছে জোর। সকল ব্যাপার আসবে না, জোরগুলো আসবে। তাহলে জোরগুলো আমি এখান থেকে, এই যে স্বাভাবিক সংখ্যা সেখান থেকে আমি দেখাচ্ছি। এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে। এবার ডট 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 চলতে থাকবে। কিন্তু আমাদের সকল স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ বলছে এক্সট্রা স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকবে। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকলো, কিন্তু এক্সট্রা হচ্ছে জোড় সংখ্যা হবে। জোড় কারা কারা আছে দেখো, এখানে 2 আছে, 4 আছে। স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড় কারা কারা আছে সেটা নিতে হবে। এরপর বলছে শুধু জোড় নিলে হবে না, সেই জোড় আবার 8 থেকে ছোট হতে হবে। তাহলে 2 8 থেকে ছোট বা সমান, মানে ছোট আছে 4 8 থেকে ছোট, 6 8 থেকে ছোট, 8 8 থেকে ছোট অথবা সমান। এই কারণে এটা মেনে চলছে, কিন্তু 10 নিতে পারবো না। তার মানে দেখো কিউ সমান আমার রেজাল্টটা কত আসবে? কিউ আসবে হচ্ছে 2 4 6 8। বুঝতে পারছো? আচ্ছা, এবার হচ্ছে আমার এদের ইন্টারসেকশন করতে হবে। তাহলে পি ইন্টারসেকশন কিউ করলে কি আসে? কোন কোন উপাদানগুলো কমন আছে সেই উপাদানগুলোই হচ্ছে রেজাল্ট হবে। কিউ মানে হচ্ছে 2 4 6 8। এবার দেখো পি এর মধ্যে আছে 3, কিউ এর মধ্যে 3 নাই। পি এর মধ্যে আছে 4, কিউ এর মধ্যে 4 আছে। এই যে 4 আছে, এটার মধ্যে 4 আছে, এটার মধ্যে 6 আছে, এটার মধ্যে 6 আছে। সুতরাং রেজাল্ট হবে হচ্ছে 4, 6 ইন্টারসেকশন। বুঝছো কিনা বলো? বলো, আমি একটু দেখতে চাই। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, 9 গেল। এরপরে আমরা 10 দেখতে চাই। আর বেশি নাই, আর তিনটা আছে। 10 পর 13 পর্যন্ত আমরা, না 14, আর 14 পর্যন্ত করিয়ে তারপর তোমাদেরকে আমি ওই 2.1 এর পরের দিন আমি করিয়ে দিব। পরের দিন বলতে কিছুদিন পর। আচ্ছা দেখো, এর 10 নম্বরে কি ম্যাথ বলা আছে। 10 এই একটা সেট, সেটা হচ্ছে ফাঁকা সেট, এমটি সেট দেখতে পাচ্ছ। আর বি আরেকটা সেট, সেটা হচ্ছে সিঙ্গেলটন সেট, মানে চারটা এলিমেন্ট আছে। সি আরেকটা সেট, যেটার মধ্যে দুইটা এলিমেন্ট আছে। এবার বলছে সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত হবে। আবার বলছি, এই যে যে সেট তিনটা, সেট তিনটির শক্তি সেট বা পাওয়ার সেট, শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত? উপাদান সংখ্যা কত এটা জানতে চাইছে। তোমাদের মনে আছে নিশ্চয় পাওয়ার সেট কি বলছিলাম? আমার এরকম একটা ব্যাপার ছিল, 1 2 3। এর পাওয়ার সেট আমরা কেমন নির্ণয় করছিলাম? প্রথমে বলছিলাম এর সাবসেট নির্ণয় করবো, তাই সাবসেট পাবো 4টা। তারপর পাওয়ার সেট অফ এ, এটাকে মানে এ সেটের পাওয়ার সেটকে ডিনোট করা হবে কি দিয়ে? পি অফ এ, মানে পাওয়ার সেট অফ এ। সেটার মধ্যে সমস্ত সাবসেট গুলো ছিল, মনে আছে? পাওয়ার সেট এক ধরনের সেট, যেই সেটের সদস্যরা হচ্ছে একটা করে সেট। বলছিলাম না এগুলো এর আগের লেকচারে? তাহলে আমি বলতে পারি একটা পাওয়ার সেটের সদস্য সংখ্যা কি বা কত হবে সেটা আমি বের করে ফেলতে পারি। এই পাওয়ার সেটের সদস্য কয়টা? 1 2 1 3 2 3 1 2 3। এই দেখো পাওয়ার সেট এর সদস্য হচ্ছে 8টা, কারণ পাওয়ার সেটের সদস্যরা হচ্ছে সাবসেট। সাবসেট নিয়ে গঠিত সেট হচ্ছে, সাবসেট নিয়ে গঠিত সেট হচ্ছে, গঠিত সেটই হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেটের যেহেতু সাবসেট নিয়ে গঠিত, আর একটা সেটের সাবসেট আমরা বের করি কি সূত্র দিয়ে বলো তো? 2 টু দি পাওয়ার n দিয়ে না?
তাহলে আমি কি বলতে পারবো এ হচ্ছে একটা সেট, তার পাওয়ার সেট পি অফ এ, আর এখানে এলিমেন্ট সংখ্যা কত, জিরোটা মানে নাই, তাহলে 2 টু দি পাওয়ার 0 হবে, তার মানে এখানে একটাই হবে, তার মানে পাওয়ার সেটের এলিমেন্ট কটা হবে, একটা হবে, সেই পাওয়ার সেটের এলিমেন্ট একটাই হবে, তার মানে এখানে পাওয়ার সেট অফ এ শুধুমাত্র ফাই থাকবে, মানে ফাঁকা সেটই থাকবে। ঠিক আছে, ওকে। এরপর দেখো আবার এই যে বি, বি সেটের পাওয়ার সেট, বি তে একটা এলিমেন্ট আছে, তাহলে পাওয়ার সেট অফ বি এর এলিমেন্ট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 1, মানে দুইটা, কি এখন কি আসবে, পাওয়ার সেট অফ বি মানে হচ্ছে প্রথমে ফাঁকা সেট আসবে, তারপর হচ্ছে সিঙ্গেল সেটটা আসবে, তার এই যে পাওয়ার সেটটা অবশ্যই একটা সেট, এই কারণে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। আচ্ছা, এখানে তুমি চাইলে এরকম দিতে পারো। ওকে, বুঝতে পারছো কিনা? এই যে এইমাত্র বলছি এগুলা থেকে। এবার দেখো সি, সি তে উপাদান সংখ্যা আছে দুইটা, তার মানে পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা কত হবে আমরা কিন্তু বলে দিতে পারবো, হবে হচ্ছে 2 মানে স্কয়ার মানে 4, চারটা। এগুলা কিন্তু উপাদান সংখ্যা। আচ্ছা, পাওয়ার সেট অফ এ এর বাংলা লিখে দিচ্ছি একটু এখানে, নাহলে তোমরা এর উপাদান সংখ্যা বের করতেছি আমরা, এখানেও এই সব কথার মধ্যে লিখে দিও এর উপাদান সংখ্যা। ওকে, এখানেও লিখবা পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা হচ্ছে 4টি। এই যে এখান থেকে আমরা বলে দিতাম, কারণ হচ্ছে সাবসেট নিয়ে যেহেতু তৈরি, তাহলে এ সেটের সাবসেট ফাঁকা সেটই হবে, আর বি সেটের সাবসেট দুইটা হবে, কারণ এখানে হচ্ছে 0 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে চারটা থাকবে। তা চারটা কি কি আসবে সেটা একটু বলি। এক নম্বরে ফাঁকা সেট আসবে, দুই নম্বরে একটা একটা করে নিব এ বি, তারপরে পুরাটা নেব। ঠিক আছে কিনা? তাহলে আমি বলছিলাম না তোমাকে ফাঁকা সেট হচ্ছে প্রত্যেকটা সেটের একটা করে সাবসেট হয়, এটা বলছিলাম না? এই দেখো ফাঁকা সেট প্রত্যেকটা সেটের মধ্যে আছে, এই যে, এবং ওই, এবং আরেকটা বলছিলাম হচ্ছে নিজেই নিজের সাবসেট হয়। দেখো এখানে এই যে ফাইটা চলে আসছে, এখানে কিন্তু নিজেই নিজের, এটা নিজে নিজেই এটা ফাঁকা সেটও আবার নিজেই নিজের সাবসেট বলতে পারো। আবার বি, বি হিসেবে আছে এ, এই দেখো এই যে ফাঁকা সেট প্রত্যেকটা সেটের সাবসেট, আবার এটাও একটা সাবসেট হিসেবে কাজ করছে। ঠিক আছে, তাহলে আমরা পারবো না এগুলা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা যেতে চাই 11 নম্বর। 11 নম্বর উদাহরণ 11 কি বলছে দেখো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, এই যে কি বলছিলাম একদম প্রথমে আজকে পড়াইছি যে এটাকে বলা হয় ক্রোমোজোর অর্ডার পেয়ার। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু এবং যদি দুটা এলিমেন্ট থাকে তখন আমরা তাকে অর্ডার পেয়ার বলবো, সহজ কথা। কিন্তু আমি তোমাকে কিন্তু একটা কথা বলেছিলাম যে এ বি আর বি এ এরা সাধারণত সমান না, এক, ঠিক আছে? যদি এ আর বি সমান হয়, এই ঘটনা থেকে দেখো এই এ আর বি যদি সমান হয়ে যায় তখন হচ্ছে আমরা বলতে পারি এরা সমান। কিন্তু দেখো তোমাদের উদাহরণে দেওয়া আছে এটা যদি হয়, এটা হলে এক্স কমা এক্স এবং ওয়াই এটা নির্ণয় করো, নির্ণয় করো, আগে এক্স সম্পর্কে নির্ণয় করো, ওয়াই সম্পর্কে নির্ণয় করো, তারপর তাদেরকে অর্ডার পেয়ার আকার লেখো। এটা মানে কি, এক্স নির্ণয় করো প্রথমে, তারপর ওয়াই নির্ণয় করো, তারপর অর্ডার পেয়ার আকারে লিখো। এই যে অর্ডার পেয়ার আকার আছে, ওকে, অর্ডার ইডি হবে, অর্ডার পেয়ার আকারে লিখো, এরকম বুঝাতে চায়। তাহলে দেখো ওরা যেহেতু বলে দিচ্ছে যে যেটা দেওয়া আছে সেটা একটা অর্ডার পেয়ার এবং এরা সমান, তার মানে আমরা কি বলতে পারি, আবার বলছি এ বি আর হচ্ছে সি ডি যদি সমান হয় তাহলে অবশ্যই অবশ্যই মনে রাখবা এখানের প্রথম উপাদান এখানের প্রথম উপাদান সমান হবে, এখানে দ্বিতীয় উপাদান এখানে দ্বিতীয় উপাদান সমান হবে। তাহলে এটার ক্ষেত্রে তো এ বি ছিল দেখে আমরা শুধুমাত্র লিখছি এ বি, দেন এই যে এখানের এ এখানে বি এর সমান হবে, আবার এখানের বি এখানে এ এর সমান হবে, এই কারণে একটাই ঘটনা বোঝাবে এ বি। তাহলে এখান থেকে এই দুটো সমান হওয়ার কন্ডিশন কি, এ সমান সি হতে হবে, বি সমান ডি, মানে ডি হতে হবে। তাহলে দেখো এই দুটো যেহেতু ওরা বলেই দিচ্ছে এরা সমান, কোথায় বলে দিচ্ছে, এই যে সমান চিহ্ন দিয়ে বলে দিচ্ছে, তার মানে আমরা কি বলতে পারি 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 6, আর 3 ইকুয়ালস টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই। আমরা একটু সুন্দর করে লিখতে চাই, এটাকে সুন্দর করে লিখতে চাইলে এরকম হবে না, 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 6 আর এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3। এখন তুমি চাইলে এটাকে যোগ করে দিতে পারো, দুটাকে প্রতিস্থাপন অপনয়ন আর গুণন যে কোনো পদ্ধতিতে সলভ করতে পারো, সমস্যা নেই। এখন যদি তুমি যোগ করে দাও তাহলে এখানে পাই 3x, আর এখানে এইটা এটা কাটা যায়, আর এখানে পাই হচ্ছে 9, x সমান হচ্ছে 3 পাচ্ছি। এবার ওয়াই যে কোনো একটাতে বসাই দিলে ওয়াই পাওয়া যাবো, এগুলো তোমরা জানো।
তাহলে এখানে 3 মাইনাস ওয়াই, এখানে 3। তাহলে ওয়াই এর মান দেখো এই 3টা এই পাশে চলে গেলে মাইনাস হয়, ওয়াই এর মান আসলে 0। তাহলে আমি কি পাচ্ছি, এক্স এর মান 3, ওয়াই এর মান 0, কিন্তু এটাকে আবার অর্ডার পেয়ার আকারে লিখতে বলছে। তার মানে এখানে এক্স কমা ওয়াই ইকুয়ালস টু আসবে হচ্ছে 3 প্লাস 0 অর্ডার পেয়ার আকারে। ওকে, লিখে ফেললাম। তুমি যদি কোনো মতে ভুল করবে এভাবে দাও যে এক্স কমা ওয়াই এর অর্ডার পেয়ারটা 0,3, তাহলে কিন্তু হবে না, কারণ এটা দ্বারা বুঝাচ্ছ এক্স এর মান হচ্ছে 0 আর ওয়াই এর মান হচ্ছে 3, কিন্তু এখানে তুমি পাইছো এক্স এর মান 3, ওয়াই এর মান হচ্ছে 0। বলো বুঝছো কিনা? কোশ্চেন আছে কিনা? নেই। 12 নাম্বার, উদাহরণ 12 কি বলছে, পি হচ্ছে একটা সেট যার উপাদান সংখ্যা আছে 1 2 3, কিউ আরেকটা সেট যার উপাদান সংখ্যা আছে 3,4, এবং আর আর মানে একটা সেট, সেটার এলিমেন্ট হবে হচ্ছে পি ইন্টারসেকশন কিউ এর যে এলিমেন্ট তার সেটা, এটা যদি হয় তাহলে আমাকে কি বের করতে বলছে, হলে পি ক্রস আর মানে কার্তেশীয় গুণজ এবং আর ক্রস ক্রস কিউ এটা নির্ণয় করতে বলছে। খুব ইন্টারেস্টিং, এটা পারলে আমরা সব পারবো। দেখো আমার যেহেতু পি আর কিউ স্পষ্টভাবে বলা আছে, মানে তালিকা পদ্ধতিতে বলা আছে, তার মানে এটা নিয়ে আমাদের আর কোনো কাজ করতে হবে না। এবার আর সম্পর্কে কিন্তু আমাকে কাজ করতে হবে, কারণ বলছে এই দুটো ইন্টারসেকশন, তাহলে আর সমান কি আসবে, পি এর ইন্টারসেকশন কম ইন্টারসেকশন আর কিউ এর ইন্টারসেকশন, মানে পি আর কিউ এর ইন্টারসেকশন যেটা সেটা হচ্ছে আর। তো দেখো এখানে কমন উপাদান আছে শুধু 3, তাহলে আর মানে হচ্ছে 3। বুঝতে পেরেছো? এবার দেখো নির্ণয় করতে বলছে পি ক্রস আর। আগে বলো এটাকে যদি আমি এখানে দেখাই পি ক্রস আর, এটা মানে কি? এটা বলছে এই সেটের উপাদানগুলো অর্ডার পেয়ার আকারে আসবে, মনে আছে? যাতে করে এই যে এক্স, এক্সটা আসবে হচ্ছে তোমার পি থেকে, প্রথমটা থেকে, এক্সটা আসবে হচ্ছে পি থেকে, সরি একটু মুছে দেই, তারপরে সুন্দর করে লিখছি। আচ্ছা, এরপর অর্ডার পেয়ার আকারে আসবে এই উপাদানগুলো, কেন? কার্তেশীয় গুণজ বলে, যাতে করে এক্সটা আসবে প্রথম থেকে, প্রথমটা থেকে, প্রথমটা মানে পি থেকে, এবং এখানে এবং দিতে হবে, ওয়াইটা আসতে হবে কোথা থেকে, ওয়াইটা আসতে হবে হচ্ছে আর থেকে। এটা ছিল কিন্তু আমাদের, মনে আছে? এখন পি ক্রস আর বলছি, তাহলে পি এর মান কত বলো? পি এর মান দেওয়া আছে 1 2 3, আর আর এর মান হচ্ছে 3, তাই দেখো আর এর মান 3। এখন বলছি এভাবে যদি সাজাও অর্ডার পেয়ার আকারে আসবে এলিমেন্ট গুলা, আবার বলছি দেখো এরকম অর্ডার পেয়ার আকারে আসবে, কিন্তু প্রথমটা আসতে হবে পি থেকে, পরেরটা আসতে হবে আর থেকে। তাহলে আমি এরকম ভাবে যদি সাজাই, দেখো প্রথমটা এখানে 1 থেকে নিলাম, 1 3 নিতে পারি, তারপর 2 3 নিতে পারি, তারপর 3 3 নিতে পারি। কেন এমনি নিলাম? এই দেখো বলে দিয়েছে, এই যে সরি 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 সরি, এখানে ফার্স্ট ব্র্যাকেট না দিলে কাটা। প্রথমে বলছি এলিমেন্ট গুলো আসবে অর্ডার পেয়ার আকারে, তাহলে অর্ডার পেয়ার আকারে নাও, 1 1 3, তারপর আছে কি, তারপর আছে হচ্ছে 2 3, তারপর আছে কি, তারপর হচ্ছে 3 3। আচ্ছা একটু বোর্ডে সমস্যা দেখা দিচ্ছে, কি কি নিব বলছি, 1 1 3 2 3, তারপর হচ্ছে 3 3। এভাবে কেন নিলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে? এক নাম্বার কথা হচ্ছে এই দেখো এইখানে ভিতরে আসো, এই যে উপাদানগুলো অর্ডার পেয়ার আকারে আসবে, উপাদানগুলো কি আকারে আসবে, এই যে অর্ডার পেয়ার ফার্স্ট ব্র্যাকেট আকারে আসবে, আনছি অর্ডার পেয়ার আকারে আনছি এক। তারপর বলছে এই যে প্রথম, এখানে যে প্রথম উপাদানটা সেটা আসবে পি থেকে, দেখো তো এই ওয়ানটা কোথা থেকে আসছে, ওয়ান পি এর উপাদান কিনা, দেখো ওয়ান পি এর উপাদান, টু পি এর উপাদান, থ্রি পি এর উপাদান, তার মানে প্রথম উপাদানগুলো পি থেকে আনছি। এই যে দ্বিতীয় যেটা আছে সেটাকে আর এর থেকে আসতে হবে, দেখো এই যে আর থেকে আসছে, প্রত্যেকটা থ্রি ছিল আর এর মধ্যে, দেখো আর থেকে আনছি, আর এই যে আর থেকে আনছি, ঠিক আছে? এই থ্রিটা কিন্তু দেখো, এই যে এই থ্রি কিন্তু তোমার পি এর, আর এই থ্রি কিন্তু আর এর, বুঝতে পারছো? এই যে লাস্টের থ্রি আর এর, আর এই যে এই থ্রিটা আছে পি এর, বুঝতে পারছো কিনা? তাহলে এই কন্ডিশন মেনে চলছে না?
এখন বলছে এই কার্তেশীয় গুণজ এক ধরনের সেট হবে, এই পরে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট, এখন এদেরকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, শেষ। তাহলে তোমাকে স্যাররা বলতে পারে এমন একটা সেটের নাম বলো যাতে করে এলিমেন্ট গুলো হচ্ছে অর্ডার পেয়ার আকারে থাকে, তখন বলতে হবে স্যার কার্তেশীয় গুণজ একটা সেট যার এলিমেন্ট গুলো, এই দেখো এলিমেন্ট গুলো অর্ডার পেয়ার আকারে আছে, এবং এলিমেন্ট বলেই এদের মাঝে কিন্তু কমা কমা দেওয়া আছে, এটা কিন্তু বুঝতে হবে। বুঝতে পারছো? সিমিলারলি এবার আর ক্রস কিউ নাও, আর এর মান কত, আর এর মান হচ্ছে 3 দেওয়া, এবার কিউ, কিউ মানে কত দেওয়া 3,4 দেওয়া। এবার এবার আবার একই মতো অর্ডার পেয়ার আকারে সাজাইতে হবে, প্রথম 3 নিছি আর থেকে, পরে 3 নিলাম কিউ থেকে, আবার 3 নিলাম আর থেকে, 4 নিছি এটা থেকে, দেখছো? এই যে এই 3 আর এই 3 এগুলো কিন্তু আর এর উপাদান, কারণ এই দেখো এখানে অর্ডার পেয়ার আকারে আসবে এবং প্রথম উপাদানগুলো আসবে আর থেকে, এই যে এখানে ডেফিনেশন তো আমরা পড়ে আসছি, এই যে 3 আর 4 এটা আসছে হচ্ছে কিউ থেকে, এরপরে এদের মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবা, তাহলে এটাকে বলা হবে কার্তেশীয় গুণজ। বলো বুঝছো কিনা? তা কার্তেশীয় গুণজ নির্ণয় শেষ। কার্তেশীয় গুণজও কিন্তু এক ধরনের সেট, এই কারণে শেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, একদম শেষে সেকেন্ড ব্র্যাকেট দিবা। আর যদি এই এলিমেন্ট গুলাকে অর্ডার পেয়ার না দাও, মানে ফার্স্ট ব্র্যাকেট না দাও, তাহলে কিন্তু কাটা। এবার